আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই অনুগ্রহ করে একটু আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে আমার অডিওটা কি ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকের ক্লাস যদি আপনি না বুঝেন তাইলে আলটিমেটলি আসলে আপনি কম্পিউটার বেসিক্স সম্পর্কে এখনো অনেকটা অজানা থাকবেন আর কি। সো আজকের ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাজ ইউ গাইস ক্যান সি, আমার কাছে একটা নোটপ্যাড আছে যেটা আমি আপাতত বন্ধ করে রাখবো। আগে দেখি কয়জন মানুষ ঢুকে, সবকিছু একটু ভিউয়ার্স আমরা সবকিছু আনি, তারপর আমরা প্রপারলি শুরু করব। আচ্ছা, মামুন হাসান ভাই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়ালাইকুম আসসালাম শাকিরা মোস্তফা ভাইয়া। আজকে আমরা বেশ কিছু টপিক শিখবো, হ্যাঁ। আজকে আমরা কিন্তু বেশ কিছু টপিক শিখবো। এর মধ্যে যদি আমি বলি যে কিছু টপিক যদি একদম হাতে গোনা ধরে আমি, সেই ক্ষেত্রে এগুলো আছে যে আপনার আপনার কম্পিউটারটাকে আপনি আসলে কিভাবে সাজাবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্টস কি, তারপর হচ্ছে আপনার কম্পিউটারের সফটওয়্যার কম্পোনেন্টস কি। মোটামুটি অনেক কিছু নিয়ে আর কি বেসিক্যালি আজকে আমরা শিখবো। এই হচ্ছে মোটামুটি কাহিনী। আর আজকের যদি আমি পার্সোনালি কিছু কথাবার্তা বলি, সেক্ষেত্রে আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের কাজ যদি আপনি প্রপারলি না বুঝেন সেই ক্ষেত্রে আপনার প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এই যে আপনি আলটিমেটলি দিন শেষে দেখা যাবে যে একটা কম্পিউটার যখন আপনি চালান, কম্পিউটারের বেসিক সম্পর্কে আপনি যদি না জানেন, তিন ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন। এক নাম্বার হচ্ছে আপনার কম্পিউটারের লিমিটেশনস না বুঝে আপনি এটার মধ্যে ওই পরিমাণ অ্যাপ্লিকেশন চালাবেন। দুই নাম্বার হচ্ছে যে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে। স্লো হয়ে যাবে কিভাবে সেটা আমি বুঝাই বলতেছি। কিছু ছোটখাটো কিছু স্টেপস থাকবে যেগুলো আমি দেখাই দিব, কম্পিউটার একদম আবার জাকানাকা ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমি বলি আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার ইনফরমেশনস গুলো আপনি যদি না জানেন, সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে আম, আপনার কম্পিউটারকে আলটিমেটলি আসলে প্রপারলি আপনি চিনতেই পারবেন না, ঠিক আছে। সো একটা কম্পিউটার কিভাবে তৈরি করা হয়, এরপরে ওই কম্পিউটারের যে বেসিক জিনিসপাতিগুলো যারা স্কুল কলেজে পড়ি আমরা, দেখি যে বন্ধু বান্ধব বলে RTX 4060, 5060, 5090। তারপর বিভিন্ন ধরনের আমরা পোজ দেখি যে একটা বউ হচ্ছে দাঁড়িয়ে আছে, তার হাতের পিছনে হচ্ছে একটি 5090 গ্রাফিক্স কার্ড, আর জামাই হচ্ছে অনেক খুশি, ঠিক আছে। এখানে খেলাটা কি? এখানে আসলে খেলাটা কি কি এমন একটা আছে এই আপুর হাতে যে এই ভাইয়া 1 সেকেন্ডে খুশি হয়ে যায়, ঠিক আছে। কি এমন আছে এটা? ওকে, আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি। আজকের ক্লাস রেকর্ডেড থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, আমি রেকর্ড করতেছি, দাঁড়ান। হ্যাঁ, আজকের ক্লাস রেকর্ডেড হচ্ছে, এটা দিবে কি না দিবে এটা কমপ্লিটলি মানে অথরিটি জানে আর কি। এটা আমি এটার ব্যাপারে আমি ক্লিয়ারলি কিছু জানি না, বাট রেকর্ডেড করা আছে। আচ্ছা, প্রথমত আজকের কারিকুলাম নিয়ে আমরা একটু দেখি যে আজকে আমরা কি কি শিখবো, ঠিক আছে। কারিকুলাম নিয়ে আজকে একটু দেখি যে আজকে আমরা কি কি শিখবো। তার আগে আমি দেখতে পাচ্ছি যে 50% প্লাস আমাদের ভিউ মানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি চাই সবাই যাতে শেয়ার করেন, সবাই কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ ইনফরমেটিভ ভিডিও যেহেতু এগুলো, আমাদের কাছে শুধুমাত্র একটা জিনিসই আসা, সেটা হচ্ছে আপনাদের শেয়ার করেন, ঠিক আছে। সো কাইন্ডলি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। হুম, সবাই কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন। শুরুতেই শেয়ার করে দেন যাতে ভিউজ আরো বাড়ে, আরো বেশি মানুষ যাতে আপনার সাথে একসাথে সবাই মিলে শিখবেন, ঠিক আছে। সার্টিফিকেট কবে দেওয়া হবে, তারপর হচ্ছে ক্লাস রেকর্ডেড থাকবে নাকি, এই টাইপের কোশ্চেন্স আপনারা ফেসবুক পেজে আজ করলেই পাবেন, ঠিক আছে। এটার ব্যাপারে আমি ক্লিয়ার কিছু জানি না, আর যেহেতু জানি না সেহেতু আমার কিছু বলা উচিত না। তো আলটিমেটলি যদি আমি বলি যে আপনারা পেজে নক দেন, পেজে নক দিলেই কিছুক্ষণের মধ্যে তারা রিপ্লাই দিবে। কাইন্ডলি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমরা আর যেহেতু 21 বাজে, আমরা 25-এর মধ্যে ক্লাস কারিকুলাম মোটামুটি শুরু করে দিব। আচ্ছা, প্রথমত আসি যে আজকের কারিকুলাম নিয়ে একটু দেখি, ঠিক আছে। আজকে আমরা কি কি শিখবো। প্রথমত হচ্ছে যে আমাদের
কম্পিউটার সিস্টেমটাকে আমরা বুঝবো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম জিনিসটা আমরা বুঝবো, উইন্ডোজ কাস্টমাইজেশন জিনিসটা আমরা বুঝবো, সিস্টেম মেনটেন্যান্স অ্যান্ড ক্লিন আপ এই জিনিসটা আমরা বুঝবো, অ্যান্টিভাইরাস অ্যান্ড প্রোটেকশন এই জিনিসটা বুঝবো, কন্ট্রোল প্ল্যানিং অ্যান্ড সেটিংস অ্যাপ এই জিনিসটা আমরা বুঝবো, ম্যানেজিং ইন্টারনেট সেটিংস এই জিনিসটা আমরা বুঝবো, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস এই জিনিসটা আমরা বুঝবো, তারপর হচ্ছে এসেনশিয়াল ইউটিলিটি টুলস এই জিনিসগুলো আমরা বুঝবো। এখানে বেশ কিছু টুলস আছে, হ্যাঁ, এখানে বেশ কিছু টুলস আছে যেগুলো মোটামুটি আপনাদের কাজে দিবে। ঠিক আছে, এগুলোর ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন না। যেমন হচ্ছে আমি একটা খেলা দেখাই, এই স্ক্রিনেই হবে কিন্তু, হ্যাঁ, উইন্ডোজ শিফট এস চাপ দিছি, দেখেন দেখেন কি হয়। এই যে একটা প্রসেস দিল, এখন একটা জিনিস আসলো, এই যে জিনিসটা আমি যে টান দিয়ে ধরলাম, এই জিনিসটা টান দিয়ে যে ধরলাম, এই যে আমার এখানে একটা অপশন আসছে স্নাইপিং টুল কিছু একটা করছে, কি করছে দেখি, ক্লিক করছি, নিচে স্নাইপিং টুল ওপেন হয়েছে, এখানেও স্নাইপিং টুল ওপেন হয়েছে, এই যে এই পার্টের একটা ছবি আসলো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কম্পিউটারের স্ক্রিনশট। ঠিক আছে, কি বলা হয়? এটাকে বলা হয় কম্পিউটারের স্ক্রিনশট। হ্যাঁ, কম্পিউটারে বেসিক্যালি এভাবে স্ক্রিনশট নেওয়া হয় আর কি, এই হচ্ছে কাহিনী। আমরা ফোনের জন্য স্ক্রিনশট নিই না, আপনার এই যে হাতের এভাবে নেন, বাটন টুটন থাকে, অনেক কিছু থাকে, অনেকে 3 ফিঙ্গার্স ট্রাই করে, অনেক হচ্ছে আবার আপনার ওই যে একসাথে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন কিছু একটা টিপ দিলে স্ক্রিনশট আসে, আবার অনেকের হচ্ছে পাওয়ার বাটন বেশিক্ষণ চাপ দিয়ে দিলে অপশন আছে স্ক্রিনশট নেওয়ার। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি কম্পিউটারের স্ক্রিনশট। কি বলছি বুঝতে পারছেন? অনেকের ল্যাপটপে, অনেকের পিসিতে, যেমন আমি যদি আমার এখানে এটা ক্লিক করি, দেখি আমার কিবোর্ডে যদি আমি, হ্যাঁ আমারটাও কাজ করতেছে, বাট এটা অনেকের আবার কাজ করে না। হ্যাঁ, আমি যদি আপনার এই কিবোর্ডের দেখবেন উপরের দিকে একটা বাটন লেখা আছে, বাটনটার নাম হচ্ছে পিআরটিএসসি, সিস আর কিউ। ঠিক আছে, এই টাইপের যে বাটন, এটা হচ্ছে বেসিক্যালি স্ক্রিনশটের একটা বাটন। এই বাটনে ক্লিক করলে, যে আমি ক্লিক করছি, একটা লোড নিবে, লোড নিয়ে এরকম স্ক্রিনশট একটা অপশন আসবে। এই হচ্ছে কাহিনী। এখান থেকে আপনি চাইলে আবার রেকর্ডও করতে পারবেন, স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। ঠিক আছে, মানে জাস্ট একটু রেকর্ড করবেন স্ক্রিন। তো এই ধরনের যে ইম্পর্টেন্স টুলস গুলো, এই সব কিছু আমরা আজকে শিখবো। ঠিক আছে, আমার অডিও কি ক্লিয়ার নাকি একটু বলবেন? ভাই লিঙ্ক তো ফোনে ওপেন হয় না, কোন লিঙ্ক ভাই? অ্যাটেন্ডেন্স শিট? একটু ক্লিয়ারলি বলুন রহমান ভাই, অ্যাটেন্ডেন্স শিট? আচ্ছা, তো ডাটা অর্গানাইজেশন ব্যাকআপ, এটার ব্যাপারে আমরা একটু মোটামুটি একটু জানবো। ঠিক আছে, যে ডাটা অর্গানাইজেশন জিনিসটা কেন এতটা ইম্পর্টেন্ট। আপনার পিসি কমপক্ষে 50 থেকে 60% ফাস্ট হতে পারে যদি মাত্র শুধুমাত্র আপনি ডাটাগুলোকে যদি প্রপার জায়গায় রাখতে পারেন। ঠিক আছে, যদি না রাখেন সেই ক্ষেত্রে পিসি স্লো কাজ করবে। ওকে, বোনাস টিপস আছে, এগুলা মোটামুটি হচ্ছে গিয়ে এই মোটামুটি কাহিনী। আর হচ্ছে যে এই পুরো জিনিসটা কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে বানাইছিলাম, বুঝছেন? এই আর খেলা, হ্যাঁ, পুরো জিনিসটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে বানানো হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে চ্যাট জিপিটি বানাইছে এবং দেন আমি হচ্ছে লাস্টে একটু হালকা পাতলা খালি টাচ দিছি। ঠিক আছে, মানে আমি ইনস্ট্রাকশনস দিছি, চ্যাট জিপিটি বানাই দিছে। সো চ্যাট জিপিটিকে কতভাবে ইউজ করতে পারেন এই ব্যাপারে আপনারা জানা দরকার। এটার জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, এআই এর উপর একটা কোর্স আছে, খুবই কম দামি একটা কোর্স, বাট অনেক কিছু আছে এর ভিতরে। আচ্ছা, এখন আসি আজকের টপিকের ভিডিও। 25 বাজছে? হ্যাঁ, 25 বেজে গেছে। ডাব্লিউপিএস, আচ্ছা হচ্ছে 25 বেজে গেছে। আমরা এখন আমাদের ক্লাস শুরু করি। প্রথমত আসেন দেখি, প্রথমত র্যাম। র্যাম সম্পর্কে আমরা একটু জানি, হ্যাঁ। র্যাম জিনিসটা কি, অনেকে এখনো শেয়ার করেন, আমি দেখতেছি। সবাই কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দেন, ঠিক আছে? আমি শেয়ার বেশি দেখতে চাই। ওকে, এই কাজটা একটু করেন, যেহেতু একটা ফ্রি কোর্স। অল হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ গাইস ইজ জাস্ট সাম এঙ্গেজমেন্ট। আমরা এঙ্গেজমেন্ট চাই, সেটার সূত্রে আমরা বলছি প্রত্যেকে কষ্ট করে ভিডিওটা শেয়ার, মানে লাইভ ভিডিওটা শেয়ার করে দেন, একটু আপনার ফেসবুক আইডি থেকে শেয়ার করে দেন। আচ্ছা, হালকেনস্টাইন জবস স্কিল আন্ডারে আমাদের এই কোর্সের ভিতরে প্রথম যে টপিক সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য কম্পিউটার সিস্টেম। হ্যাঁ, কম্পিউটার সিস্টেম জিনিসটা কি, এ রিলেটেড একটা ক্লাস নিলে ভালো হইতো হয়তো। পেজে নক দিয়ে উড়াই দেন, পেজে নক দিয়ে উড়াই দেন। ঠিক আছে, তাইলে ওরা এআই নিয়ে একটা ভিডিও লঞ্চ করবে, সমস্যা নেই। আপনি জাস্ট পেজে জানায় দেন আর কি যে আমরা এআই নিয়ে ক্লাস চাচ্ছি। ঠিক আছে, ওকে, আসি এখন আমরা ক্লাসে ফোকাস করি। ঠিক আছে, কারণ আজকে ক্লাস বেশি লেংদি হয়ে যাবে যদি বেশি আমরা গল্প করি। আচ্ছা, প্রথমত র্যাম জিনিসটা কি? র্যাম জিনিসটার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমি যদি একটা র্যামের ছবি আপনাকে দেখাই, একটা র্যামের ছবি যদি আমি আপনাকে দেখাই, নর্মাল একদম একটা র্যামের ছবি দেখাই, র্যাম জিনিসটা দেখতে কিরকম? র্যাম জিনিসটা দেখতে হচ্ছে না, এটা এরকম। ঠিক আছে, আপনার এটা হচ্ছে একটা ল্যাপটপের র্যাম, এটা একটা ল্যাপটপের র্যাম, আর এটা হচ্ছে একটা পিসির র্যাম।
কি বলছি বুঝছেন? একটা কম্পিউটার বড় বড় যে মানে ডেস্কটপ যেটা বিশাল বড় যেটা ওইটার র্যাম হচ্ছে এরকম দেখতে, আর যেটা ল্যাপটপের র্যাম ওইটা দেখতে এরকম। কি বলছি বুঝছেন? এই জিনিসটা হচ্ছে র্যাম স্লটের ভিতর ঢুকে। আচ্ছা, এই র্যামের কাজ কি? র্যামের কাজ হচ্ছে বেসিক্যালি যতক্ষণ আপনি পিসি চালায় রাখতেছেন ততক্ষণ র্যাম তার মেমোরি হিসেবে কাজ করে। ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে ইনস্ট্যান্ট যে মেমোরিটা এই মেমোরিটা কন্টিনিউয়াস অ্যাক্টিভ রাখার জন্য আমাদের বেসিক্যালি র্যামের প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন র্যাম বেশি পাওয়ারফুল হলে কি হয় আমি যদি একটু আপনাকে দেখাই। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে এই ওয়ালপেপারটা চলতেছে, আপনাদের মধ্যে যাদের পিসি একটু কম দামি, যাদের পিসির বাজেট কম ছিল বানানোর সময়, এর একটা চালায় দেখেন, আপনার পুরো পিসির পারফরমেন্স একদম নামাই দিবে, এক ধাম করে নামাই দিবে। কারণ কি? এটা কনস্ট্যান্ট ব্যাকএন্ডে র্যামে চলতেছে। এটা কি কনস্ট্যান্ট ব্যাকএন্ডে র্যামে চলতেছে। এখন আমি যদি একটু আমার পিসির কনফিগারেশনের দিকে যাই, আমার পিসিতে কিন্তু তেমন কিছু চলতেছে না, একটা ওবিএস স্টুডিও চলতেছে, এখান থেকে একটাতে লাইভ যাচ্ছে, এত ইম্পর্টেন্ট কিছু না কিন্তু। এরপরও যদি আমি পারফরমেন্সের দিকে যাই, আপনারা দেখতে পারবেন যে আমার সিপিইউ 49% ইউজ করতেছে, ম্যাক্সিমাম জিনিস এইটাই ইউজ করতেছে। কি বলছি বুঝছেন? আমার মেমোরি 31 জিবি, আমার টোটাল 32 জিবি র্যাম, ঠিক আছে, এর মধ্যে 17-18 মাঝে মাঝে খেয়ে দিচ্ছে। আমি যদি প্রসেসের দিকে যাই, প্রসেসের দিকে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা মেবি হিডেন চার্জের মধ্যে ঢুকায় রাখছে আর কি। এটা এখানে কিন্তু যদি আপনি মিলাই দেখেন না যে এটা 2 জিবি খাচ্ছে মাত্র, 380 জিবি, 380 এমবি, 81 এমবি, ঠিক আছে। অথচ আমার র্যাম কত? আমার র্যাম হচ্ছে 32 জিবি, এর মধ্যে 16 জিবি খাচ্ছে। বাকিটা মানে 2 জিবি, অলমোস্ট বলা যায় 4 জিবি ধরলাম আমি, বাকি পুরোটা কিন্তু উইন্ডোজ মানে উইন্ডোজের ব্যাকএন্ড থেকে খাচ্ছে। এর পাশাপাশি এই এক ওয়ালপেপার খাচ্ছে। সো আমার র্যাম যদি থাকেই 8 জিবি 16 জিবি, আর আমি এর মধ্যে যদি এই জিনিস ঢুকাই, কি হবে খালি চিন্তা করে। সো র্যামের কাজ হচ্ছে এটাই যে ইনস্ট্যান্ট আপনার কম্পিউটারে ইনস্ট্যান্ট যেটা চলছে এই সব কিছু হচ্ছে র্যামে সেভ থাকে। আচ্ছা, আবার এখন রোম জিনিসটা কি? আমরা তো র্যাম রোম দুটো জিনিস জানি। রোম জিনিস হচ্ছে বেসিক্যালি সেটা যেটা হচ্ছে আপনি ডিরেক্টলি যখন কোনো জিনিস সেভ করতেছেন, আমি যদি ফাইলটা ডাউনলোড করি, এটা যদি আমি ডাউনলোড করি, ধরেন একটা পিডিএফ ফর্মে ডাউনলোড করলাম, এখানে ডাউনলোড হয়েছে, এটা সেভ এস দিলাম। সেভ এস দিয়ে আমি যে ডকুমেন্টস এর যে ডাউনলোডের আন্ডারে যদি আমি যাই, এখন হচ্ছে আমি এটা রোমে সেভ করতেছি। কি বলছি বুঝছেন? এখন হচ্ছে এটা আমি রোমে সেভ করতেছি। এখন আমি যদি ফাইলসে ক্লিক করি দেখবেন আমার ফাইলস ওপেন হয়েছে। এই যে আমার ফাইলস ওপেন হয়েছে, আমার ডুয়েল স্ক্রিন আর কি, এই জন্য আমার এটা ওপেন হয়েছিল আর কি, সরি। এটা হচ্ছে আমার ফাইল ওপেন হয়েছে। এখন এটা কিন্তু আমার রোমের মধ্যে কাজ করতেছি আমি। আমি পিসি বন্ধ করে দিলে এই জিনিসটা আমার কাছে থাকবে, কারণ এটা আমার রোমের মধ্যে ঢুকছে। র্যামে যেটা থাকবে এটা পিসি বন্ধ, র্যাম বন্ধ, বাট রোমের মধ্যে সবকিছু থাকে। ঠিক আছে? এখন রোমের যেহেতু কোয়ালিটির মধ্যে আসছে, এই ব্যাপারে আমরা কিছু বলি। আরে কই ঢুকে, সরি। আচ্ছা, এটা ডাব্লিউপিএস ওপেন হয়েছে, প্যারা নেই, আমরা এটা কেটে দিই, আমরা ডক্স থেকেই কাজ করি। আচ্ছা, এখন আসি এসএসডি। যেহেতু আমি রোমের কথা বললাম, হ্যাঁ, রোম কি টাইপের হয়? রোম হচ্ছে আবার হয় দুই টাইপের। একটাকে আমরা বলি, কিভাবে করব ল্যাপটপে এটা দেখায়, দেখায় কেন ভাই? স্ক্রিন রেকর্ড কিভাবে করব ল্যাপটপে? ল্যাপটপে একই একই আপু, ওই আপনার ওই যে খালি ওই যে পিআরটিএসসি সিস আর কিউ একটা বাটন আছে দেখেন ল্যাপটপের উপরে, চিপার ভিতরে একটা বাটন আছে, ওই যে এফ সারির যেই লিস্ট আছে না, এই লিস্টের দেখবেন সাইডে একটা ছোট্ট একটা বাটন আছে, হ্যাঁ, পিআরটিএসসি সিস আর কিউ। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডের স্ক্রিনশটের, হ্যাঁ। আবার যদি আমি বলি যে আমি জাস্ট কিবোর্ড দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে প্রেস করবেন হচ্ছে উইন্ডোজের বাটন প্রেস করবেন, শিফট তার সাথে এস, তাইলে ও আপনাকে নিয়ে যাবে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্মে। এটার ভিতরে ভিডিওতে চাপ দিবেন, তাইলে ও ভিডিও রেকর্ড করবে আর কি। যতটুক পার্টের ভিডিও দিব অতটুক পার্টের ভিডিও, যে মানে আমি ধরছি কিন্তু রেকর্ড করা শুরু করে দিছে, ঠিক আছে। এই যে আমি একটু ধরলাম, এখন একটু ধরে স্টার্টে ক্লিক করলে ও রেকর্ড করা শুরু করবে আর কি। আর এটা যে যেখানে সেভ হবে, সেভ হওয়া শেষ হইলে এটা অটোমেটিক আপনার দেখাবে যে এখানে গিয়ে সেভ হয়েছে, সো প্যারা নাই। আর যদি আমি আরেকটু ইজিলি কথায় বলতে চাই, আমি আমার এই পাশে একটা জটিল জিনিস ইউজ করতেছি, সেটা আমি দেখাইলেই বুঝবেন। একটা জটিল জিনিস ইউজ করতেছি, এটাকে বলা হয় ওবিএস স্টুডিও। এখানে আসছি দেখে জিনিসটা এরকম হয়ে গেছে, মানে যেহেতু যেই রেকর্ড স্ক্রিন করতেছি এটার এই পাশে আসছি, এই কারণে এটা দেখবেন হচ্ছে কি যারা রেকর্ড করে তাদের অনেক সময় স্ক্রিনের মধ্যে এরকম কিছু একটা হয়ে থাকে আর কি। কারণ এটা হচ্ছে ওবিএস স্টুডিও, ঠিক আছে। এই যে আমি কথা বলতেছি আমার এই যে টোন পিক করতেছে, আমি যদি বেশি জোরে চিল্লাই, এই যে আমি যদি বেশি জোরে কথা বলি দেখছেন এটা লাল হয়ে গেছে, অর্থাৎ দেখাচ্ছে যে এটা অডিও লেভেলের বাইরে চলে গেছে, সবকিছু ইচ এন্ড এভরিথিং দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখানে স্টপ স্ট্রিমিং যদি ক্লিক করি সেক্ষেত্রে ফেসবুকে আপনারা কিছু দেখবেন না, খালি লাইভ চলতে থাকবে আর একটা কালো পর্দা এসে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে আমি যে রেকর্ড করছি, ঠিক আছে, আমি স্টপ রেকর্ডিং করলে রেকর্ডিংটা অফ হবে, স্ক্রিন রেকর্ড করতেছি আর কি বেসিক্যালি। এটার ব্যাপারে আপনারা অনেক ভিডিওস পাবেন ইউটিউবে,
1 থেকে 1.5 মিনিটের ভিডিওস থাকে। আবার যদি আমি প্রেফার করি 15 মিনিটের ওবিএস স্টুডিওর ভিডিও দেখলে আপনারা প্রপারলি স্ক্রিন রেকর্ড করা শিখে যাবেন। কিন্তু ওবিএস স্টুডিও কিন্তু একটু র্যাম খায়। হ্যাঁ, যেমন আমি দেখাচ্ছিলাম যেটা আপনারা, যে ওবিএস স্টুডিও কিন্তু প্রায় 830 এর মতন র্যাম খাচ্ছে। ঠিক আছে, তো আপনার ব্যাকএন্ডে যদি একসাথে অনেক কিছু চলে, এর মধ্যে যদি ওবিএস স্টুডিও ঢুকান, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন এসএসডি এইচডিতে, এই এসএসডি আর এইচডিডি তে আসি। এসএসডি হচ্ছে বেসিক্যালি এসএসডি হচ্ছে বেসিক্যালি আমাদের সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ কি? এটা হচ্ছে একটু ফাস্টার, সাইজে ছোট, সাইজে একদম ছোট দেখতে। আমি দেখাই আপনাকে, ছবি দেখাই তাইলেই হয়। এই যে আমি এসএসডি সাইজ দেখাই, এই যে এসএসডি দেখছেন, এই যে টুক সাইজের, এরকম পেন ড্রাইভের মতন, বড় পেন ড্রাইভ আর কি, বড় পেন ড্রাইভের মতন দেখতে। আবার এই যে এরকম সাইজের আছে, র্যামের সাইজের এসএসডি আছে। কি বলছি বুঝছেন? এসএসডিটা অনেক ফাস্ট হয়, এটা রিডিং স্পিড অনেক পাওয়ারফুল হয়, এরা খুব ধামধুম কাজ করতে পারে। ক্র্যাকগুলো আমি একদম ভিডিও লাস্টে বলে দিব না, একটা ওয়েবসাইট আমি আগের ভিডিওতে বলছি, তার আগের ভিডিও বলছি, আপনি কোথায় ছিলেন? আচ্ছা, এসএসডি দেখতে কিরকম আর এইচডিডি দেখতে কিরকম আমি বুঝাই বলি আপনাকে। এইচডিডি দেখতে কিরকম আসেন দেখি। দেখছেন এইচডিডি দেখতে কি বিশাল সাইজের? এটা কিন্তু আপনারা সবাই দেখছেন, এটা সবার পরিচিত, এটা আপনার মোটামুটি সবাই দেখছেন। বাট এই এসএসডিটা আপনারা ঠিক মতন দেখেন নাই। হ্যাঁ, এসএসডিটা অনেকেই দেখে না। এসএসডিটা বিকজ ছোট জিনিস তো, এটা এটা কম্পিউটারে কোনো চিপা চুপায় ঢুকে থাকে আর কি। কিন্তু এটা কিন্তু মানে এসএসডি কিন্তু এইচডিডি থেকে পাওয়ারফুল। দেখতে বড় হইলেও এইচডিডি কিন্তু কম পাওয়ারফুল। কি বলছি বুঝছেন? যেমন আমি যদি সোজা সোজা কথা বলে, আচ্ছা আমার আমার ল্যাপটপে হবে না, আমার ল্যাপটপে পুরোটা এসএসডি আর কি, 1 টিবি এসএসডি আমার ল্যাপটপে। ঠিক আছে, 1 টিবি পুরোটা এসএসডি দিয়ে বানানো। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে 250 জিবির একটা এসএসডি নেয়, যেটার মধ্যে তার লোকাল ডিস্ক চলে। লোকাল ডিস্কে আমি যদি ফাইলসে যাই তাহলে বুঝবেন। পিসি বানাইতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে আমার ওএস, এই জিনিসটা মেনলি যেখানে যাবে 300 জিবি ঢুকায় রাখছি, এই 300 জিবিটা বেসিক্যালি ওদের এসএসডি থাকে। আর বাকি যা থাকে এগুলো সব এইচডিডি থাকে। কারণ যদি এসএসডি তে যদি উইন্ডোজ রান হয়, তাইলে উইন্ডোজটা ফাস্ট কাজ করে। মানে হচ্ছে ওই যে আপনার দেখেন না যে লোডিং নিতে বসে আছে, ওই যে উইন্ডোজের একটা জানালার ছবি এসে সারাক্ষণ লোডিং নিচ্ছে, এই জিনিসগুলো হবে না আর কি যদি আপনি এসএসডি ফলো করেন। এসএসডি যদি ফাইলটা রাখেন, এসএসডি থাকলে ধুমধাম ওপেন হয়ে যাবে আর কি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আর এদের দামের ভিতরেও বিশাল গ্যাপ। আমি দেখাই আপনাকে, দাঁড়ান। একটা এসএসডির প্রাইস যদি আমি বলি, একটা 120 জিবি এসএসডি, একটা 120 জিবি, মাত্র 120 জিবি একটা এসএসডির দাম 1500 টাকা। সেখানে আমি যদি এইচডিডি লিখে সার্চ দিই তাহলে দেখেন, যদি আমি একটা এইচডি লিখে সার্চ দিই, এইচডিডি, এই তো এইচডিডি, এইচডিডি, এইচডিডি ছোট লাগবে, আমার একটু ছোট লাগবে। এইচডিডি, এইচডিডি 500 জিবি দিই। আচ্ছা, এসএসডি আছে। আচ্ছা, এটাও ঠিক, মানে আস্তে আস্তে আসলে এইচডিডি চলে যাচ্ছে আর কি, যার কারণে এই যে একটা 4 টিবি এসএসডির দাম 17,000 টাকা। বা আমি যদি সরল সরল ভাষায় বলি, এখানে আসলে প্রপারলি দেখাচ্ছে না, আমি একটু ছোট জায়গায় গিয়ে দেখি, পরের পৃষ্ঠায় গেলে হয়তো বা পাবো। উম, না, সব বড় বড় জিনিসপাতি। এসএসডি এখন লাগায় আর কি, ম্যাক্সিমাম মানুষ এখন এসএসডি লাগায় আর কি। একটা 2 টিবি এসএসডির দাম 9,000 টাকা। আর এখানে কি একটা 120 জিবি, মাত্র 120 জিবির দামই 1500 টাকা। প্রাইস ভেরিয়েশন বুঝতেছেন? হিউজ, অনেক প্রাইস কিন্তু, মানে এসএসডির প্রাইস কিন্তু এইচডির তুলনায় অনেক বেশি। সাইজ ছোট কিন্তু কাজ ভালো করে আর কি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আর জিপিইউর কথা যদি আমি বলি, যেটা আমি বলছিলাম যে শুরুর দিকে একটা বউ পিছনে একটা বক্স নিয়ে দাঁড়ায় আছে, পিছনে লেখা 4060 বা 5090 এরকম লেখা। এটার এটার কি, এটা নিয়ে দাঁড়ায় আছে, হাজবেন্ড অনেক খুশি হয়েছে। কেন? হাতে কি এমন? হাতে হচ্ছে তার জিপিইউ, একটা 4060 জিপিইউ। কি বলছি বলছেন? যেমন আমি যদি বলি আমার টাস্ক ম্যানেজার, যদি আমি যাই পারফরমেন্স যদি যাই, দেখতে পারবেন যে আমার এখানে আসলে জিপিইউ দুইটা আর কি, জিপিইউ দুইটা। একটা হচ্ছে আপনার 4060, এটা হচ্ছে আপনার 8 জিবি। জিপিইউ জিরো যেটা, সেটা হচ্ছে 15, মানে এটা হচ্ছে 15 জিবির মতন, মানে 8 জিবি এখানে গেছে, আর হচ্ছে 8 জিবি যদি এখানে থাকে, তার মানে এখানে অলমোস্ট 8 জিবির মতন আর কি। অর্থাৎ মানে সিপিইউর ভিতরে কিন্তু ইন্টিগ্রেটেড একটা জিপিইউ থাকে, আবার অনেক সিপিইউর মধ্যে থাকে, অনেক সিপিইউর মধ্যে থাকে না। আমার সিপিইউ যেটা, সেটা হচ্ছে যে আপনার কোর i7 13 Gen এইচএক্স। এইচএক্স মানে হচ্ছে বেসিক্যালি গেমিংও খেলতে পারবেন, কাজও করতে পারবেন। রাইজেনের ক্ষেত্রে যেমন লাস্টে যদি জি লেখা থাকে, মডেলের লাস্টে যদি জি লেখা থাকে। কোপাইলট সম্পর্কে কিছু বলেন। অল টাইম ল্যাপটপ ওপেন করার পর মাইক্রোসফট সাইন করতে, এটা বলবে ভাই, আপনার যেহেতু ক্র্যাক চালাচ্ছেন এগুলো বলবে, কিছু করার নেই। আচ্ছা, i7 13 এইচএক্স, তো এইচএক্স, এইচ খালি এইচ মানে হচ্ছে গিয়ে মানে
মোটামুটি কাজ করতে পারে। ইউ মানে হচ্ছে প্রপার কর্পোরেট ওয়ার্ড, মানে ও জাস্ট কর্পোরেট জিনিসপাতি করতে পারে আর কি। আর আমি যদি এক্স এর কথা বলি, এক্স মানে হচ্ছে গেমিং, কি বলছি বুঝছেন? আর এইচ এক্স দুইটা মানে এটার মধ্যে আমি কর্পোরেটের কাজও করতে পারবো, গেমিং এর কাজও করতে পারবো। তো এইচ এক্স সিরিজের মধ্যে জিপিউটা অনেক হাই লেভেলের দেওয়া থাকে, কারণ যেহেতু এখানে গেমও খেলবে দরকার পড়ে আর কি। তো আমি যদি বলি এখানে আমার 60%, আমার 40 60 60% খেয়ে দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমার ওবিএস স্টুডিও এবং আমার এই যে এটা এটা পুরোটা চলতেছে আমার এই জিপিওর উপরে, আর আমার উইন্ডোজে যত ধরনের কাজকর্ম, আমি যদি ফাইল রিড করি, ঠিক আছে, আমি যদি কোনো প্রকার ফাইল রিড করি, বা আমার উইন্ডোজ মানে আমি যে কাজগুলো করতেছি, যেভাবে সুন্দর টানতেছি, বা হচ্ছে এই জন্য যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতেছি, আমার উইন্ডোজের কাজকর্ম সব যাবে জিপিইউ জিরোর ভিতরে, অর্থাৎ আমার ইন্টেলের জিপিইউর ভিতরে। কি বলছি বুঝছেন? দুটো আলাদা করে দেওয়া আছে আর কি। এই কারণে বেসিক্যালি আমার যখন গেম খেলবো তখন জিপিইউ 1 এর উপর প্রেসার পড়বে, যখন আমি বসে বসে কম্পিউটারে কোনো কাজ করব তখন আমার জিপিইউ 0 এর উপর প্রেসার পড়বে। তো এই ধরনের সিস্টেমগুলো শুধুমাত্র হচ্ছে হাই এন্ড পিসির ভিতরে থাকে। যদি আপনারা নর্মাল পিসি বিল্ড করেন, ইন দ্যাট কেস এই অপশনসগুলো ইউজুয়ালি পাবেন না আর কি। আপনার আলাদা জিপিইউ কিনা লাগতে পারে, অথবা একটা 13HX কিনলে ওই যে 8 জিবি ইন্টিগ্রেটেড জিপিইউ দেওয়া আছে অলরেডি, সো ওখানে আপনার আলাদা আর জিপিইউ লাগতেছে না। এই হচ্ছে কাহিনী। জিপিইউ যেটা করে সেটা হচ্ছে জিপিইউ ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কাজ করে, গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রে কাজ করে, এবং যে কোনো প্রকার ক্রিয়েটিভ সফটওয়্যার মানে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ যা আছে সব জিপিইউর উপর চলে। কিছু কিন্তু সিপিইউর উপর চলে, সিপিইউর কাজ অনেক কম ওই সব জায়গায়, সব কিন্তু জিপিইউর উপরে চলে। যে পেজ 4 জিবি মানে এটার কথা বলতেছেন? এটার পিডিএফ এর কথা বলতেছেন? এটার পিডিএফ আমি হচ্ছে কমিউনিটি ম্যানেজার যিনি আছে তার কাছে দিয়ে দিব না, উনি আপনাদের দিয়ে দিবেন, কোন একভাবে দিবে যে আমি জানি না, বাট আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, উইন্ডোজ কাস্টমাইজেশন। জিনিসটা কি? আচ্ছা, অপারেটিং সিস্টেম তার আগে আছে। অপারেটিং সিস্টেম বলতে আমি কি বুঝি আসলে দেখেন। অপারেটিং সিস্টেম হচ্ছে বেসিক্যালি, আমি এটা আগেও ক্লাসে বুঝাইছি, যে আপনি যে কথা বলতেছেন, আপনার যে ভাষা আপনার যে ভাষা এই ভাষা কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার কিন্তু বুঝে কি? লাস্ট ক্লাসে আমি নাম ভুলে গেছিলাম, এক ভাইয়া সাহায্য করছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও দেখেন মানে এখন যদি দেখেন আপনি, সে আমাকে হেল্প করছিল বাইনারি নাম্বারের কথাটা বলে আর কি। বাইনারি নাম্বার দিয়ে বেসিক্যালি কম্পিউটার চিনে। ঠিক আছে, হ্যাঁ আমি দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন। তো বাইনারি নাম্বার যে জিনিসটা, এই বাইনারি নাম্বার এক কথায় বলা যায় হচ্ছে কি আপনার 0 আর 1 দিয়ে চলে খালি। অর্থাৎ আমি যদি বলি যে, দেখি দেখি নর্মাল টেক্সট টু বাইনারি, দেখি গুগলের কিছু একটা অটোমেটিক সফটওয়্যার টুকটা কিছু একটা থাকার কথা, টেক্সট টু বাইনারি। আচ্ছা, এটার ভিতরে যাই, দেখি এই যে আমি লিখলাম আই এম শিফাত আশেফ তাকওয়া, লিখলাম। এখন দেখি এটা কনভার্ট করি, এটা দেখছেন এটা কি আসছে? এটা এটা আপনি বুঝবেন? এটা কি আপনার পক্ষে বোঝা সম্ভব বলেন? এটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব না, এটা কি লেখছে, আপনি তো তাকায় থাকবেন তাই না? তো যেটা হয়, কম্পিউটার কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাই বুঝে আর কি। তো কম্পিউটারের এই ল্যাঙ্গুয়েজটা আর আমার এই ল্যাঙ্গুয়েজটা একসাথে মিলে দেয় হচ্ছে অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? অপারেটিং সিস্টেমের ভিতরে আরো অনেক কাজকাম থাকে, কিন্তু এগুলো একসাথে সবকিছু বোঝার দরকার নাই। এক কথা এটাই, অপারেটিং সিস্টেম হচ্ছে এই ইন্টায়ার কম্পিউটারটাকে, হার্ডওয়্যার, কম্পিউটারটা একটা পিসি মানে এটা একটা 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 বস্তুর মতন, তাই না? এই বস্তুটাকে আপনার সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটাই শুধুমাত্র কম্পিউটারের কাজ। ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেম বিভিন্ন টাইপের আছে, উবুন্টু আছে, কালি লিনাক্স আছে, উইন্ডোজ আছে। ঠিক আছে, তারপর এই টাইপের যে অপারেটিং সিস্টেমস গুলো, উবুন্টু একটু ফাস্টার কিন্তু বুঝতে অনেক কষ্ট। আমি উবুন্টুর ইন্টারফেস আপনাকে যদি দেখাই তাহলে বুঝবেন, ভয় পেয়ে যাবেন। উবুন্টু, হায় রে, গ্রামীণ ফোন এই টাইমে কল দেয়। উবুন্টু ইন্টারফেস, উবুন্টু ইন্টারফেস দেখে আপনাকে, ইমেজেসে যাই, এই যে উবুন্টু দেখতে অনেকটা এরকম, দেখছেন একটু দেখতে কেমন না? একটু একটু দেখতে অটিস্টিক টাইপের, কিন্তু উবুন্টু অনেকেই ইউজ করে, কিন্তু উবুন্টু কিন্তু অনেকে ইউজ করে, কি বলছি বুঝছেন? উবুন্টু অনেকে ইউজ করে। আবার যদি আমি কালি লিনাক্সে যাই, কালি লিনাক্স যেটা আর কি, কালি লিনাক্স হচ্ছে বেসিক্যালি হ্যাকাররা ইউজ করে। কালি লিনাক্সটা কিরকম আমি দেখাই, এটা হচ্ছে কালি লিনাক্সের ইন্টারফেস, এই যে দেখতে এরকম। ঠিক আছে, দেখতে অনেকটা এরকম। কালি লিনাক্স হচ্ছে বেসিক্যালি হ্যাকাররা ইউজ করে আর কি। এটা হচ্ছে মেইনলি মানে হ্যাকার বেসড আর কি, মেইনলি বেশিরভাগ হ্যাকার বেসড আর কি, এটা নর্মাল মানুষ ইউজ করে না তেমন একটা। আমরা উইন্ডোজ নিয়ে কথা বলতেছি কারণ উইন্ডোজে আমরা শিখবো সবকিছু, উইন্ডোজ সবচেয়ে ইজিয়েস্ট, উইন্ডোজ বেস্ট। ঠিক আছে, এই হচ্ছে কথা। কিছু জায়গায় যদি আমি বলি, এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। আপনার
এই উইন্ডোজের ভিতরে এটা হচ্ছে আমার নাম, মানে হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার কি বলবো, লাইক এটা হচ্ছে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট। এখানে আমার ছবি টবি সবকিছু দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করে দেখতে পারতেছেন 4-5টা অপশন থাকবে। ঠিক আছে, লক করার অপশন আছে, স্লিপের অপশন, শাটডাউন দিয়ে দিলে লাইভ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমি বলি টাস্ক বার হচ্ছে বেসিক্যালি এটাই, বা সরি টাস্ক বার হচ্ছে এটা, আই এম সরি, টাস্ক বার হচ্ছে আপনার এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাস্ক বার। টাস্ক বারের ভিতরে যে টাস্ক বারের ভিতরে যে এটা হচ্ছে টাস্ক বার সেটিং এ যদি আমি যাই, টাস্ক বার অনেকভাবে চেঞ্জ করা যায়, অনেকভাবে চেঞ্জ করা যায় টাস্ক বার। টাস্ক বার আমি ধরে উপরে নিতে পারবো, দেখে নিতে পারি না কিভাবে। না, এটা অফ করা আছে, আমার এটা অফ করা আছে যার কারণে। টাস্ক বারের ভিতরে হচ্ছে আপনার ট্রে বাটন থাকবে। আহ দাঁড়ান আমি দেখাই আপনাকে। থ্রি আইকনস, এই যে এগুলা থেকে অপশন মানে অপশন অন অফ করা যায় আর কি। যা যত অ্যাপ্লিকেশন আছে সব আপনি টাস্ক বারে আনতে পারবেন চাইলে। তারপর হচ্ছে কি টাস্ক বার থেকে নোটিফিকেশন কিভাবে কি যাবে। ঠিক আছে, টাস্ক ভিউ, মানে টাস্ক বারের ভিতরে আপনার অনেক সেটিং আছে আর কি, কি বলছি বুঝছেন। এগুলো চেঞ্জ করা যায়, এগুলো দেখে দেখে খুঁজে খুঁজে আপনার বের করতে হবে। এই টাস্ক বার উপরে নেওয়া যায়, এই টাস্ক বার ডানে নেওয়া যায়, বামে নেওয়া যায়, যেখানে আছে সেখানে নেওয়া যায়। আবার হচ্ছে গিয়ে এই যে মানে আপনার এই যে মাঝখানে যে জিনিসগুলো আনছি না, দেখতে একটু অ্যাপেল ট্যাপেল টাইপ লাগে, বাট এই জিনিসটাও টাস্ক বার থেকে করা যায়। আপনার গ্রিড সিস্টেম সেন্টার থেকে সাইডে নেওয়া যায়, লেফট সাইড রাইট সাইড যেখানে ইচ্ছে নিতে পারবেন। আচ্ছা, নিখোঁজ ফন্ট দিয়ে ওয়ার্ডে লেখালেখি করলে, দেন ওইটা পিডিএফ এ কনভার্ট করলে, হ্যাঁ একটু হয়ে যেতে পারে। বাংলা তো আসলে মানে ডোন্ট মাইন্ড, বাট বাংলা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় না। তো যার কারণে স্বাভাবিকভাবেই ফরেন যে প্ল্যাটফর্মস গুলো আছে তারা তো ডেফিনেটলি, আমরা কিন্তু বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম ইউজ করি না। উইন্ডোজ বাংলাদেশের বলেন না, এই ওয়ার্ড বাংলাদেশের না, মাইক্রো আপনার মাইক্রোসফট বাংলাদেশের না, ওয়ার্ড ডক গুগল ডক্স হোয়াট এভার ইট ইজ, কোনো কিছু কিন্তু বাংলাদেশের না। তো বিদেশি যে যেহেতু ইউজ করতেছি সেহেতু ওদের যেহেতু ফার্স্ট প্রায়োরিটি ইংলিশ, ওরা ইংলিশই মেনলি ফোকাস থাকে। অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল প্রসেসর ভাইয়া, এটা অনেক পাওয়ারফুল প্রসেসর। একটা মিনিট, এটা অনেক পাওয়ারফুল প্রসেসর, কি বলছি বুঝছেন। এই প্রসেসর নিতে পারলে ইটস ইটস গুড, অনেক পাওয়ারফুল প্রসেসর। আচ্ছা, তারপর হচ্ছে আপনার, হ্যাঁ এখন আমরা আবার ক্লাসের টপিকে ব্যাক আসি। সেটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ কাস্টমাইজেশন জিনিসটাকে আসেন দেখি। প্রথমত এই একটা কথা যদি আমি বলি, ধরেন এই গ্রামার লিখে আমি টান দিয়ে টাস্ক বারে ঢুকাইছি, হ্যাঁ টাস্ক বারে ঢুকাইলাম, এখন অটোমেটিকলি এটা পিন হয়ে গেছে। কি বলছি বুঝছেন, আমি যদি আনপিন করতে চাই তাহলে এখানে ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার দিলেও গায়েব হয়ে যাবে। এটা যে কোনো কিছু, ধর আমি এখানে ডিসকর্ড দিয়ে রেখেছি, আনপিন গায়েব হয়ে গেছে। কি বলছি বুঝছেন। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। আম, যদি আরো কিছু ডিটেইলে যাই সেক্ষেত্রে গেলেই বুঝবেন। প্রথমত আগে দেখি কিভাবে কাস্টমাইজ করবেন, থিম জিনিসটা কি। এই যে আমি এত সুন্দর ব্ল্যাক থিমে চালাচ্ছি, আপনারটা তো দেখতে মানে হতে পারে আলতু ফালতু কোন এক থিমে চালাচ্ছেন, একটু সুন্দর দেখতে পারলে ভালো লাগতো। এই যে রাইট ক্লিক করবেন, ডিসপ্লে সেটিং এ যাবেন, ডিসপ্লে সেটিং এ গেলেই দেখবেন আপনার এখানে অনেক কিছু আসছে। আমার যেহেতু দুইটা স্ক্রিন, যেহেতু আমার দুইটা স্ক্রিন, আমার এখানে ডিসপ্লে এক্সটেন্ড করা যায়, বাট সেগুলোতে আমরা দেখবো না। দুইটা স্ক্রিন থাকলে আর কি আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন থাকে কোনটা আমার মেইন ডিসপ্লে থাকবে। আমার কাজ হচ্ছে বেসিক্যালি কালার নাইট লাইট। আমি আরেকটু যাই দাঁড়ান। হ্যাঁ, এই যে পার্সোনালাইজেশন, সরি, এই যে সিস্টেম আসার পর পার্সোনালাইজেশনে যাবেন, এখানে হচ্ছে বেসিক্যালি আপনার সকল কাজ। ব্যাকগ্রাউন্ড আমি কিচ্ছু চেঞ্জ করব না, কারণ আমার এখানে এখনো এগুলো কিছু দেওয়া আছে, বাট আপনি যদি চান সেই ক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার এই যে ব্রাউজ ফটোসে ক্লিক করলে, আমার আপাতত একাডেমির, আমার ইউভিটার একাডেমির একটা ছবি দেওয়া আছে। তো সেটা বাদ দিয়ে আমি যদি অন্য কোনো ছবি দিতে চাই সেই ক্ষেত্রে ব্রাউজ অপশনে গিয়ে যে কোনো ছবি ডাউনলোড করে এখানে আপনার দিতে পারবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার কন্ট্রাস্ট থিম, ব্যাকগ্রাউন্ডের পরে যাই, কালার্স। কালার্স হচ্ছে বেসিক্যালি আপনি কোন থিমে চালাতে চাচ্ছেন আর কি। যেমন আমি যদি মোড চেঞ্জ করি, আমি যদি লাইট মোডে দিই তাহলে দেখবেন কি হয়, একটু গ্লিচ খাবে, একটু গ্লিচ খাবে, কারণ একসাথে অনেক কিছু চালাচ্ছি তো। এই যে সাদা হয়ে গেছে, সবকিছু সাদা হয়ে গেছে। আমি যদি আবার ডার্কে আনি, আচ্ছা মাত্র সাদা হয়েছে। যদি কাস্টমে যাই, কাস্টমে গেলে দেখেন কি আসে। ডিফল্ট উইন্ডোজ মোড, এটা ডার্ক থাকবে, ডার্কে চলে গেছে। অ্যাপ্লিকেশন মোড, আচ্ছা আমি এত ঝামেলা না যাই, এটা ডার্কে দিয়ে রাখি আর কি। আমি টোটাল ডার্ক মোডে চালাবো, একটু গ্লিচ খাবে এখানে, একটু থামবে আর কি, কারণ পুরো উইন্ডোজের কালার থেকে সবকিছু চেঞ্জ করবে তো একটু টাইম নেবে, একটু ওয়েট করতে হবে।
কালো হইছে, জাস্ট এখানে আটকে আছে, এই যে চলে আসছে। আচ্ছা, অ্যাকসেন্ট কালার যদি আমি বলি, এটা অটোমেটিক দিয়ে দিব। আমি এখন নিজের জন্য একটু কাস্টমাইজ করতেছি আর কি। প্রত্যেকটা জায়গায় জায়গায় উইন্ডোজ বাড়ি খাবে, প্রত্যেকটা জায়গায় উইন্ডোজ বাড়ি খাবে, কারণ স্বাভাবিকভাবেই একসাথে এত কিছু চেঞ্জ করতে গেলে আমার কিন্তু মানে কম্পিউটার লেখাই নেই, কিন্তু আমার যা মন চায় আমি তাই ধরতে পারতেছি, যা মন চায় তাই টিপতে পারতেছি। বাট সেটিংস আর কি স্লো হয়ে গেছে, কারণ সেটিংসটা কাজে লাগাচ্ছে এবং অটোমেটিকলি স্বাভাবিকভাবেই সেটিংস স্লো হয়ে গেছে আর কি। আচ্ছা, গ্লিচ খাচ্ছে আর কি, স্বাভাবিক। আচ্ছা, আমরা এটা কেটে দিই, কেটে আবার শুরু করি, সমস্যা নেই। কেটে দিছি। সেটিংস, আচ্ছা এখন আসছিল, সেটিংসে যাই, আসুন। হুম। পার্সোনালাইজেশন, এই যে কালার, কালার আমার অটোমেটিক চলে গেছে অলরেডি। কন্ট্রাস্ট থিমের কথা যদি আমি বলি, ট্রান্সপারেন্সি এফেক্ট অফ করলে কি হয় দেখেন, এই যে মানে জিনিসটা নষ্ট একটু দেখতে খারাপ লাগে না, তো এটা অন করলে মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ওকে নিজের মতন সাজায় নিবে, এটা হচ্ছে একটা বড় জিনিস। এরপর আমি যদি বলি ডাইনামিক লাইটিং, এগুলো অন অফ করা। ডাইনামিক লাইটিং সবসময় অন রাখবেন, ঠিক আছে, অন রাখবেন। এটা অন রাখলে কি হবে, জিনিসটা যদি আমি অফ করি, এখানে আমি কোনো এফেক্ট পাচ্ছি না, বাট অল ওভার কাজে আমার এফেক্ট পড়বে আর কি। বাট এটা যদি অন রাখেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার মানে পিসির কিন্তু একটা স্টোরেজ খাবে, র্যাম খাবে, হ্যাঁ। এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, থিমসে যাই। থিমস কি কি টাইপের আমি দেখি, এখানে বিভিন্ন টাইপের থিমস আছে, হ্যাঁ। ব্রাউজ থিমসে যদি যাই, আপনাকে ডিরেক্ট হয়ে যে মার্কেটে নিয়ে গেছে আর কি। ফোনের থিমস আছে না, সেম গুজ টু হেয়ার, এখানে এরকম থিমস আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের থিম আপনি চাইলে নামাইতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের থিম আপনি চাইলে নামাইতে পারবেন। আমার কাছে যেগুলো বেসিক্যালি আছে, এগুলো হচ্ছে কিছু কালার থিম আর কি। এর মধ্যে আমি যদি এটা ক্লিক করি, দেখেন কি হয়, আবার আটকাবে, গ্লিচ খাবে, স্বাভাবিক, এটা গ্লিচ খাবে। হুম। কোর i5 13 জেন, এটা ভালো প্রসেসর, কিন্তু এটা কিন্তু গেমিং প্রসেসর না, গেম খেলতে চাইলে কিন্তু পারবেন না, মাথায় রেখেন। গেম খেললে ওভার হিট হয়ে মানে প্রসেসর পুড়ে যেতে পারে, ঠিক নেই। আচ্ছা, আমার এখন এই থিমে আসছে নাকি আসে না আমি জানি না, বাট হ্যাং খাচ্ছে আর কি। এই আমার লাইভলি ওয়ালপেপারের অবস্থা খারাপ করে দিছে। আচ্ছা, এমনিতে থিম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, থিম চেঞ্জ হয়েছে, বাট আমার লাইভলি ওয়ালপেপার আর কি অবস্থা খারাপ করে দিছে। এটা আমার আবার সেটিংয়ে গিয়ে ঠিক করতে হবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এই যে আমার থিম চেঞ্জ হয়েছে, এই যে কালার টালার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এভাবে আপনি নিজের মতন থিম চেঞ্জ করতে পারবেন। কন্ট্রাস্ট থিমস আছে বেশ কিছু, কন্ট্রাস্ট থিম ইউজ করা আমি প্রেফার করব না, এতে মনিটরের ক্ষতি হয়, হ্যাঁ। কন্ট্রাস্ট থিমে মনিটরের ক্ষতি হয়। এরপর আমি যদি বলি আপনার ভিজুয়াল এফেক্টস রয়েছে কিছু। ভিজুয়াল এফেক্টসে যদি আমি যাই, এই মানে কাস্টমাইজেশন করতে গেলে আপনার পিসি উপর প্রচুর প্রচুর প্রেশার পড়ে, ঠিক আছে, আপনার পিসির উপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। ভিজুয়াল এফেক্টস, ট্রান্সপারেন্সি এফেক্টস, এগুলো সবসময় অন রাখবেন যদি আপনার পিসি পাওয়ারফুল হয়, যদি না হয় তাহলে দরকার নেই। আচ্ছা, ম্যাগনিফায়ার থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। টেক্সট কার্সার যদি আমি দেখি, টেক্সট কার্সারে আপনার কার্সার আপনি চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কি বলছি বুঝছেন? টেক্সট কার্সার সাইজ আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কার্সার থিকনেস বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এগুলো সবকিছু এখন আপডেট হচ্ছে না, কারণ হচ্ছে আমার অলরেডি মানে ব্যাকগ্রাউন্ডের প্রসেস চলতেছে। যদি পয়েন্টারের দিকে যাই, আপনার ইয়া চেঞ্জ করা পসিবল, যে কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। বাট আমি এটাই রাখবো। এই যেটা হচ্ছে আপনার ডিরেক্ট টোটাল কার্সারের সাইজ বড় করা পসিবল, এই যে কত বড় হয়ে গেছে দেখছেন, এই যে আয় হায়, এই যে এত বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আবার চাইলে ছোট করতে পারবেন। যারা সাধারণত টিচার মানে পড়ায় টড়ায়, যেমন আমার কার্সার সাধারণত কার্সারের সাইজ এরকম থাকে আর কি, একটুক থাকে। আমারটা একটু বড় করা, কারণ যেহেতু আমি পড়াই অনলাইনে, সেহেতু আমার একটু বড় রাখতে হয় না, স্টুডেন্ট আবার বুঝবে না, ঠিক আছে। তারপর আমি যদি বলি, এই যে এই জিনিসটা আমি অন করব, এখন অন করলে কি হয় দেখেন, আমি এখন কন্ট্রোল চাপ দিব, এখানে এই চিপাই নিয়ে কন্ট্রোল চাপ দিছি, দেখছেন কিছু একটা হইছে, একটা ব্লিঙ্ক টাইপের করছে। এটা হচ্ছে বেসিক্যালি দেখানোর জন্য যে এই যে এখানে তাকাবেন, আপনার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, যে এত নাম্বার সূত্রের এই যে এখানে, এত নাম্বার ফর্মুলার এখানে, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের সিস্টেম আর কি, এটা ইউজ করা যায়। তারপর হচ্ছে আপনার মাউস, এটা হচ্ছে এনতে টানতে টানতে যাবে, এটা দেখতে একটু বিরক্তিকর লাগে, বাট কাজের আছে আর কি, কাজের আছে, বেশ কিছু জায়গায় কাজে দেয় আর কি।
যদি একদম মানে মানে ইনস্ট্যান্টলি যে জিনিসগুলো পড়ানো লাগে ওগুলোর ক্ষেত্রে কাজে দেয়। আমি এখন ক্লিক করে দেখাতে পারবো যে এইটুকের মধ্যে আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এগুলো কাজে দেয়। সব হচ্ছে টিচার ফ্রেন্ডলি, এগুলো হচ্ছে টিচার ফ্রেন্ডলি আর কি, একটু বলা যায় মোরাললেস। প্রাইমারি মাউস বাটন হচ্ছে লেফট থাকবে মানে হচ্ছে আমি যে এটা আমার মাউস, হ্যাঁ, এই মাউসের আমি তো লেফটটা ইউজ করি, তাই না? সো প্রাইমারিটা লেফটই থাকবে, মানে আমি ডাবল ক্লিক লেফট সাইডে করলে যা খোলার খুলবে আর কি। এটা চাইলে চেঞ্জ করা যায়, এটা রাইটও করা যায়, কিন্তু আমি করব না। ছোটবেলা থেকে যেভাবে ইউজ টু আর কি আমরা সেগুলো ইউজ করি, এবং পুরো পৃথিবী আসলে এভাবে ইউজ করে, বাট কিছু মানুষ আছে যারা হচ্ছে ডিফারেন্ট টেকনিক ফলো করতে পছন্দ করে। আচ্ছা, ডাউন মোশন, এটা এটা আমি চেঞ্জ করলে কি হয় দেখেন, আমি উপরে দিচ্ছি, দাঁড়ান, একটু টাইম নিবে চেঞ্জ করতে। আচ্ছা, এটা এখন চেঞ্জ হবে না, একটু টাইম নিবে চেঞ্জ করতে। ধুম করে চেঞ্জ হয়ে গেলে সমস্যা আছে। এটা আগের জায়গায় দিয়ে দিই। মাউস পয়েন্টার এন্ড টাচ এগুলো আমরা ঠিক করছি অলরেডি। ন্যারেটার এগুলো লাগবে না এখন। অডিও, অডিও, মনো অডিও, ডু অডিও, এই জিনিসটা কিভাবে দেখাই? ডিউরিং অডিও নোটিফিকেশন দরকার নেই। মনো অডিও হচ্ছে গিয়ে এটা হচ্ছে কম্বাইন করবে আর কি আপনার লেফট আর রাইট। আপনি ওই যে এডি গান শুনছেন কখনো, এই পাশ থেকে ঘুরে এই পাশে যায় গানগুলো, তো ওই গানগুলো বেসিক্যালি এইভাবে কাজ করে আর কি। হ্যাঁ, এটা যদি ক্লিক করেন ওই গানগুলো এইডি গান 2D হয়ে যাবে আর কি, এক কথা বলা যায়। এটা অনেকে অন করা পছন্দ করে, অনেক অফ করা পছন্দ করে, কারণ আমার স্পিকার তো ডাইনামিক, সো আমার স্পিকার ঘুরতে পারে আর কি। আমার স্পিকারও অডিও ডান থেকে বামে যেতে পারে, যেটা আমি পছন্দ করি, সো আমি এটা অফ রাখবো। ভলিউমসের দিকে যদি আমি যাই, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমার এখানে তিনটা আমি জিনিসপাতি ঢুকায় রাখছি, সবগুলো শো করবে। এগুলো আপনি ডিরেক্টলি এখান থেকেও চেঞ্জ করতে পারেন চাইলে। এই যে যদি এখানে ক্লিক করেন দেখবেন এখানে আসবে। ঠিক আছে, কিছু একটা হয়েছে, আচ্ছা না, ওকে। ভলিউম মিক্সার আছে, এটার সাথে আমি মেস করা পছন্দ করি না, কারণ এটা যতটুকু থাকে ততটুকুই বেস্ট। এটা নিয়ে মেস করবেন না, যেহেতু আপনি কোনো মিউজিশিয়ান না, দরকার নেই মেস করার। এটা এটা খালি রেখে দিবেন। এটা বেস্ট অপটিমাইজড অবস্থায় দিয়ে দেয় আর কি উইন্ডোজ, সো এটা চেঞ্জ করার দরকার নেই। অ্যাক্টিভেশন থেকে শুরু করে এখানে আরো অনেক কিছু আছে, সবকিছু যদি দেখানো শুরু করি ভিডিও যাবে 3 ঘন্টা প্লাস, যেটা চাচ্ছি না আমি। ঠিক আছে, রিকভারি, রিসেট, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমি যখন এটা ক্লিক করি আমার পিসি নিজে নিজে রিইনস্টল দিবে, ওর ভিতরে যে একটা উইন্ডোজ ফাইল আছে সে শুধুমাত্র সেটা থাকবে, বাকি সব ডিলিট করে দিবে আর কি, যেটা আমি অবভিয়াসলি চাই না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের উইন্ডোজ কাস্টমাইজেশন বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, সবকিছু করা পসিবল উইন্ডোজের ভিতরে, শুধুমাত্র জাস্ট আপনার একটু চেষ্টা করে যেতে হবে আর কি। এই হচ্ছে কাহিনী। আমার সেটিং টেটিং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই, দাঁড়ান। আপনারা দেখেন আমার সাথে কিভাবে ঠিক করি। থিমস আমি পছন্দ করব এটা। হুম, এটাও না। ব্লু গ্রে, ডিফল্ট, এটাও পছন্দ হয়নি আমার, আমি অন্য কিছু দিই। কাস্টম থিমে যাই, হ্যাঁ এই তো। আচ্ছা, এটা বেটার, এটা মোটামুটি চলে আর কি। একটা কাস্টম থিম ক্রিয়েট করে দিচ্ছে, আগেরটাই দিয়ে দিচ্ছে, বাট যাই হোক আমি এগুলো পরে চেঞ্জ করবো না, টাইম যেহেতু নাই হাতে কম, এগুলো পরে বসে বসে ঠিক করবো না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা নেক্সট টপিকে যাই, আরো অনেক টপিক বাকি পড়ে আছে। আচ্ছা, উইন্ডোজ কাস্টমাইজেশন গেল। মেইনটেনেন্স ক্লিন আপ, উইন্ডোজ মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। উইন্ডোজ কিভাবে মেনটেন করবেন সেটার কিছু সিম্পল ট্রিক দেখাই দিব আমি। ঠিক আছে, সেটার কিছু সিম্পল ট্রিক দেখাই দিব আমি, এই ট্রিকগুলো ফলো করলেই মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। হ্যাঁ, প্রথমত দেখি উইন্ডোজ কিভাবে আগে ক্লিন করবেন। উইন্ডোজের কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে। হার্ডওয়্যার কিভাবে ক্লিন করবেন এটার কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে। প্রথম জায়গা হচ্ছে ফ্যান। ফ্যান যদি আপনার জ্যাম খায় তাহলে কি হবে, ফ্যান যদি আপনার জ্যাম খায় তাহলে অটোমেটিক্যালি, ফ্যান যদি জ্যাম খায় তাহলে অটোমেটিক্যালি আপনার কি হবে, পিসি হিট হওয়া শুরু করবে, মানে গরম হয়ে যাবে। সো এই জিনিসটা মাস্ট আপনার আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি, কম্পিউটার থেকে সকল প্রকারের ইররেগুলার আলতু ফালতু অ্যাপ্লিকেশন যেগুলো আছে সব আনস্টল করে দিবেন, সব কম্পিউটার যেন একদম ক্লিন থাকে। ঠিক আছে, একদম ক্লিন থাকে।
স্টার্টআপ ম্যানেজমেন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাই আপনাকে। আমি টাস্ক ম্যানেজার আগে ওপেন করেছিলাম, এখন ওপেন করে দেখাই। টাস্ক ম্যানেজার যদি আমি যাই তাহলে আপনি বুঝতে পারবেন স্টার্টআপ অ্যাপস নামক একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখবেন আমার স্টার্টআপসের মধ্যে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, দেখবেন সবগুলো ডিসেবল করা, সবগুলোকে ডিসেবল করা। এগুলো এনেবল করা পসিবল, এই যে আমি ক্লিক করলে এনেবল করতে পারবো, কিন্তু আমার সবগুলো ডিসেবল করা। কারণ কি জানেন, যখন উইন্ডোজ বুট নেয়, যখন উইন্ডোজ স্টার্ট হয়, মানে যখন ওই যে লোগোগুলো যা আসে ঘুরতেছে সুন্দর মতন, ওই সময় বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনগুলো ঢোকা শুরু করে র্যামের ভিতরে। তখন কি হয়, একটা জটলা পাকে, জটলা পেকে কি হয়, অটোমেটিকলি পিসি স্লো হয়ে যায়। কি বলছি বুঝছেন? সো এগুলা সবসময় অফ রাখবেন, এগুলো সবসময়, সবগুলো অফ রাখার দরকার নাই। অ্যাপ্লিকেশন যেগুলো উইন্ডোজ, যেগুলো সামনে মাইক্রোসফট অথবা উইন্ডোজ লেখা থাকবে সেগুলো অফ করবেন না, বাকি যা থাকবে সব অফ করে দিবেন। এই হচ্ছে বাকি কথা। আচ্ছা, এখন দেখায় কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি। এই জিনিসগুলো যারা মিস করবে তারা একটা ভালো জিনিস মিস করতেছে। আচ্ছা, প্রথমত আমরা কিছুই করব না, আমরা আগে উইন্ডোজ বাটনে ক্লিক করবো। উইন্ডোজ বাটন আর আর উইন্ডোজ আর কি আর একসাথে চাপ দিব, তাইলে এখানে কিছু একটা ওপেন হয়েছে। এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার মধ্যে লিখবো টেম্প। টেম্প পারমিশন চাপে পারমিশন দিবেন সুন্দর মতন, দেখবেন যে অনেক ফাইল, ভর্তি ফাইল, এই সবগুলো ডিলিট হবে, সবগুলো। এগুলো সব আপনার কম্পিউটারের কেচি, ঠিক আছে? কেচি কি এগুলো আমি পরে বলতেছি আপনাকে, বাট এগুলো সব ডিলিট করে দিবেন আর কি। ডিলিট হচ্ছে না কেন? এই যে হচ্ছে, কতগুলো আইটেম ডিলিট হচ্ছে দেখছেন, একসাথে কত কিছু ডিলিট হচ্ছে। আচ্ছা, আপাতত আমি এটা বন্ধ রাখবো, আপাতত এটা বন্ধ রাখবো। যদি আমি আবার যাই তাহলে দেখবেন এই যে প্রথমত আমার টেম্প আসছিল আর কি, হ্যাঁ এটা একটা টেম্পের ফাইল ছিল, এই টেম্পের ফাইল সবগুলো যা ছিল আমি সব ডিলিট করতেছি আর কি বেসিক্যালি। যদি কন্ট্রোল দিয়ে চাপ দেই এগুলো সব ডিলিট হবে, যেগুলো ডিলিট হতে চাবে না ওগুলো হচ্ছে আসবে আর কি, এগুলো স্কিপে দিয়ে দিবেন তাইলেই হবে, ঠিক আছে? এই যে ডিলিট হইলো। আচ্ছা, ওখানে মেবি অন্য কোনো একটা ফাইল ডিলিট হচ্ছিল, আচ্ছা সমস্যা নেই। ওকে, এখন যদি আমরা দেখি এগুলো ডিলিট করা লাগবে না আর কি, এগুলো মেবি দরকার এই কারণে কম্পিউটার রাখতে চাচ্ছে। আবার যাবেন উইন্ডোজ প্লাস আর, আবার চাপ দিবেন, এবার দিবেন পার্সেন্টেজ, পার্সেন্টেজ টেম্প, আবার পার্সেন্টেজ, কি দিবেন, পার্সেন্টেজ টেম্প আবার পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ টেম্প আবার পার্সেন্টেজ। এখন আবার যাবেন, এখানে যেগুলো থাকবে সেগুলো ডিলিট করে দিবেন, কন্ট্রোল অল ডিলিট, কন্ট্রোল অল ডিলিট। আচ্ছা, এগুলো ডিলিট হতে থাকুক, এখানে অনেক ফাইল ছিল, ভরে গেছিল একদম, এগুলো সব ডিলিট হতে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, ডিলিট হওয়ার পর আমরা আরেকটা কাজ করব, এগুলা সেম দিয়ে স্কিপ দিয়ে দিবেন, স্কিপ স্কিপ স্কিপ। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট চলে যাব অ্যান্টিভাইরাস আর প্রোটেকশনে, ঠিক আছে? অ্যান্টিভাইরাস আর প্রোটেকশন ডিরেক্ট যাব। এখন আমরা যাব হচ্ছে অ্যান্টিভাইরাস আর কি প্রোটেকশন। দেখেন সরি, অনেক ধরনের অ্যান্টিভাইরাস, আমি যদি সার্চ দিই গুগলে তাহলেই বুঝবেন। দেখছেন এই যে কতগুলো, যে ম্যাকএফি, এমসিএফই, এটা আমার দিছিল শুরুতে, আমার কম্পিউটারের সাথে ফ্রিতে দিছিল। বিটফেন্ডার আছে, নর্টো আছে, তারপর হচ্ছে আরো বেশ কিছু। এই যে এভাস, এভাস অনেক ফেমাস একটা অ্যান্টিভাইরাস। বড় ভাই হিসাবে বা বন্ধু হিসাবে বা ছোট ভাই হিসাবে একটা পার্সোনাল একটা অপিনিয়ন দিই, কিচ্ছু ইউজ করবেন না। আপনার আপনার একার মানে আপনার উইন্ডোজের ভিতর যা আছে এটাই মোর দেন এনাফ। আমি আবারও বলতেছি, আপনার উইন্ডোজের ভিতরে যা আছে এটাই কি মোর দেন এনাফ। কি বলছি বুঝতে পারছেন? আপনার উইন্ডোজের ভিতর যা থাকবে সবকিছুই এনাফ, এর বেশি কিছু লাগবে না ভাই। হ্যাঁ, উইন্ডোজের ভিতর কি থাকবে আমি দেখাই আপনাকে।
সিকিউরিটিতে যাই, উইন্ডোজ সিকিউরিটিতে যদি আমি যাই তাহলে দেখবেন একসাথে অনেক কিছু খুলছে। দেখেন এই যে অ্যাকাউন্ট প্রোটেকশন, এগুলো আমি পরে করব। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের আন্ডারে এই যে অনেক কিছু আছে দেখছেন। আপনার ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন দেখবেন যে রিয়েল টাইম প্রোটেকশন সবসময় যেন অন থাকে, ডেন ড্রাইভ প্রোটেকশন সবসময় যেন অন থাকে, ক্লাউড ডেভেলপ করবেন সবসময় যেন অন থাকে, অটোমেটিক স্যাম্পল সাবমিশন সবসময় যেন অন থাকে, এগুলো সব অন থাকবে, সবগুলো যেন মাস্ট অন থাকে। আমি আবারও দেখাচ্ছি, ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন লিখে সার্চ দিবেন, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সার্চ দিলে ওরা আপনাকে এখানে নিয়ে আসবে আর কি। হ্যাঁ, এখানে গিয়ে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন আন্ডারে ম্যানেজ সেটিংস সব যেন অন থাকে, কোনো কিছু যেন অফ না থাকে। তারপরে র্যানসমওয়্যার প্রোটেকশন, এখানে ফোল্ডার অ্যাক্সেস এটা অফ থাকবে, সমস্যা নেই, এটা অফ থাকলেও প্যারা নেই, কিছু হবে না। আচ্ছা, আপডেটস, আপডেটস এটা যেন সবসময় অন থাকে, চেক ফর আপডেট দিবেন, এখানে ক্লিক করবেন যে কোনো আপডেট আপনি পিছিয়ে আছেন নাকি, এটা যেন সবসময় আপডেট হতে থাকে। যদি আপডেট না হয় তাহলে কি হবে, নতুন নতুন ভাইরাস তো বের হয় সারাক্ষণ, এরা কি করবে আপনার কম্পিউটার নষ্ট করে দিবে। আমার যেমন সিকিউরিটি আপডেট করা আছে। স্ক্যান কি, স্ক্যান অপশনসে যাই যদি আমি, দেখবেন অনেক ধরনের স্ক্যান থাকে। আজকের এই লাইভ দেখার পরে কি করবেন জানেন, ফুল স্ক্যানে ক্লিক করে একটা স্ক্যান নাও বাটন দিবেন, 1 থেকে 2 ঘন্টা লাগবে, কিন্তু এটা কিন্তু কম টাইমের সময় না, অনেক টাইম লাগে এটা করতে। হ্যাঁ, মানে ফ্রি হয়ে, একদম ফ্রি হয়ে ঘুমানোর আগে, যদি ল্যাপটপ হয় চার্জে লাগায় করবেন, আর যদি পিসি থাকে পিসিটা অন করে করবেন, ফুল স্ক্যান দিবেন একটা। ফুল স্ক্যান দিলেই বুঝতে পারবেন আপনার কম্পিউটার আলতো ফালতো যা থাকবে, যত প্রকারের ভাইরাস যা থাকবে অ্যান্টিভাইরাস সব বের করে দিবে, একটা কিচ্ছু থাকতে পারে না কম্পিউটারের পিছনে। যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো ডিলিট করা দরকার, কারণ অনেক সময় আমরা হ্যাকাথন টুল থাকে আমাদের কম্পিউটারের ভিতরে, আমরা বাই ডিফল্ট যেহেতু আমরা ক্র্যাক উইন্ডোজ ইউজ করি, আমাদের কম্পিউটারের ভিতরে কি বাই ডিফল্ট হ্যাকাথন বেশ কিছু থাকে। তো সেগুলো ডিলিট করতে গেলে আবার কি আপনার উইন্ডোজ যে ক্র্যাকটা নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো আপনি আবার ওই যে প্রায়োরিটি লিস্টের মধ্যে লো দিয়ে রাখবেন। অপশন চাবে, সবকিছু আপনার কাছে চাবে, সবকিছু আপনার কাছে চাবে, কি বলছি বুঝছেন, সবকিছু আপনার কাছে চাবে, বলবে ডিলিট করার আগেও জানাই দিবে, যখন কোনো অ্যাপ্লিকেশন ডিলিট করে দিবে তখন জানাই দিবে যে এটাকে ডিলিট করতে চান নাকি না, তখন জাস্ট ডিনাই দিয়ে দিবেন, জাস্ট চেক করবেন যে এই টুলটা মানে আপনার কেএমএন স্পাইসো, আমি যদি স্পেলিং লিখে দিই তাহলেই বুঝবেন, দেখতে কিরকম সেটাও বলে দিলাম, কেএমএন স্পাইসো, এটা হচ্ছে একটা উইন্ডোজ অ্যাক্টিভেশন বট, এটা হচ্ছে বেসিক্যালি উইন্ডোজের শত্রু আর কি। এই যে এই টুলটা, এই যে দেখতে অনেকটা কিরকম, এই যে এরকম দেখতে, এই যে কেএমএন স্পাইসো সার্চ করলেই পারবেন। যাদের উইন্ডোজ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটা ইনস্টল করে এই যে অ্যাক্টিভেট উইন্ডোজ ক্লিক করলেই হবে, আর কিছু লাগবে না। কিন্তু এটা কিন্তু আবার এই যে অ্যান্টিভাইরাস যেটা আছে, সিকিউরিটি অ্যান্টিভাইরাস, এটা কিন্তু ট্র্যাক করবে, ট্র্যাক করে বের করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটার জন্য ওকে অ্যাক্সেস দিতে হবে আর কি, যে একে কাজ করতে দাও, সমস্যা নেই, এর সাথে আমি আছি, এর কথা আমি জানি, তোমার ডিলিট করতে হবে না, তাহলেই হবে। আচ্ছা, এরপরে যদি আমি বলি আমাদের, হ্যাঁ ফাইল সব ডিলিট হয়ে গেছে, এখন আমরা আসি আবার কিভাবে পিসি ফাস্ট করব। আবার উইন্ডোজ প্লাস আর এ চাপ দিব, লিখবো টিআরইই, ট্রি গাছ, গাছের ইংলিশ কি টিআরইই, ঠিক আছে টিআরইই, এটা ক্লিক করলে একটা ম্যাজিক হবে, কি হবে দেখেন, কমান্ড প্রম্পট অ্যাক্টিভেট হবে, তারপরে ও কিছু একটা করবে, বসে কিছু একটা করবে, এই যে কিছু একটা করছে। যাদের পিসি একটু স্লো তাদের এটা বেশি সময় থাকবে, আমার পিসি ফাস্ট বা আমার র্যাম, মানে র্যামের কোনো যায় আসে না, যত কিছু চালাই আমার র্যাম মানে তুলে নিতে পারবে ইজিলি, যার কারণে বেসিক্যালি এই যে 1 সেকেন্ড থাকতেছে, বাট অনেকের এটা মানে দেখা যায় যে 30 সেকেন্ড 40 সেকেন্ড পর্যন্ত থাকে, কিছু একটা করতে থাকে আর কি। এতে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে ফাইল ম্যানেজমেন্টের ব্যাপারে সামনে পড়বো, উইন্ডোজের ভিতরে একটা বাই ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন থাকে, আপনার উইন্ডোজের অনেক ফাইল এদিক থেকে ওদিক চলে যায়। যেমন কম্পিউটার যখন আমরা ক্র্যাক নামানোর চেষ্টা করি, দেখবেন এই ডিএলএল ফাইল নেই, ওই ডিএলএল ফাইল নেই, খেয়াল আছে যে দিস ডিএলএল ফাইল ইজ মিসিং, এই ডিএলএল ফাইলগুলো সরে যায়, এখান থেকে ওখানে চলে যায়। ট্রি নামক এই অপশনটা ইউজ করলে কি হয়, তখন ইজিলি এই ফাইলগুলো আবার জায়গা মতন চলে আসে, উইন্ডোজ বাই ডিফল্ট ওয়েতে আপনার ফাইল ম্যানেজমেন্ট ঠিক করে দেয় আর কি। এটা একটা উইন্ডোজের সেলফ সিস্টেম আর কি, ঠিক আছে। এটা চেষ্টা করবেন প্রতি 2 মাস পর পর অ্যাটলিস্ট একবার করে করার, প্রতিদিন করার দরকার নেই, 2 মাস পরে করলেই হবে, উইন্ডোজ অনেকটা ফাস্ট হয়ে যাবে আর কি। আমার উইন্ডোজ এখন একটু স্লো দেখাচ্ছে, এখন একটু স্লো দেখাতে পারে, রিস্টার্ট যে দিব, রিস্টার্ট দেওয়ার পরে উইন্ডোজ একদম ঝাঁকানাকা হয়ে যাবে, ঠিক আছে, মানে কম্পারেটিভলি এখন যতটুকু ফাস্ট এর থেকে ফাস্ট কাজ করতে পারবে আর কি। আচ্ছা, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস এখানে বলা আছে, আমি বাদ দিয়ে দিই, এটা লাগবে না, এটা দরকার নেই আপনাদের। সেভ ডাউনলোড হ্যাবিটস, যা মন চাই তা ডাউনলোড করবেন না ভাই, মুভি ডাউনলোড করলেও ভালো জায়গা থেকে ডাউনলোড করবেন, মুভি ডাউনলোড করলে টরেন্ট মিডিয়া থেকে ডাউনলোড করবেন বা অন্য কোনো থেকে ডাউনলোড করবেন, খারাপ জায়গা থেকে মুভি ডাউনলোড করবেন না। যদিও আমি পাইরেসি মুভি সাপোর্ট করি না, কিন্তু আমি প্রেফার করি মুভি সিনেমা হলে গিয়ে দেখাই ভালো, কারণ আমাদের মুভি ইন্ডাস্ট্রি আমাদের সম্পদ, এটা যদি আমরা এমনি এমনি নষ্ট করে দেই পাইরেসি মুভি দেখে, আলটিমেটলি কি আমাদেরই লস হচ্ছে কিন্তু।
কারণ এই মুভিগুলো করে যে টাকাগুলো, ফরেন মুভিজ দেখেন, আমার এটাতে আসলে কোনো যায় আসে না, কিন্তু দেশি মুভি যেগুলো, এই মুভিগুলো চেষ্টা করবেন সিনেমা হলে দেখার, কারণ এই টাকাগুলো আমাদের দেশেই থাকে। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল প্যানেল সেটিং অ্যাপ সম্পর্কে আপনাদের জানাইছি আমি। হোমে যদি যাই দেখবেন অনেক কিছু আছে একটা সেটিং অ্যাপের ভিতরে, অনেক কিছু থাকবে, অনেক ধরনের জিনিসপাতি থাকে। সিস্টেমে যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে একসাথে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। সেটিং অ্যাপ হচ্ছে বেসিক্যালি ফোনের সেটিং যেরকম, পিসি সেটিং একই রকম। এখানে যদি আমি সেটিং অ্যাপ সম্পর্কে ডিটেলসে বলতে যাই অনেক হারায় ফেলবো, আমরা গতি হারায় ফেলবো। তো এটার জন্য আমি জাস্ট কন্ট্রোল প্যানেল কি এটা আপনাকে দেখাই দিব। কন্ট্রোল প্যানেল কি আসেন দেখি। কন্ট্রোল প্যানেল হচ্ছে অ্যাপ্লিকেশন ডিলিট করার সফটওয়্যার, এটাই নামে আমরা সাধারণত চিনি। কোনো একটা অ্যাপ্লিকেশন ডিলিট করতে চাইলে আপনি ডিরেক্ট কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট করতে পারবেন। কন্ট্রোল প্যানেল হচ্ছে আপনার কাছে অ্যাক্সেস থাকবে। কন্ট্রোল প্যানেল অনেক টিপিক্যাল একটা জিনিস, অনেক টিপিক্যাল এবং ক্রিটিক্যাল। এটা থেকে আপনি আপনার ইন্টার পিসি 1 সেকেন্ডে অফ করে দিতে পারবেন, আবার ইন্টার পিসি একসাথে রিসেট মেরে দিতে পারবেন। পিসি পুরো নষ্ট হয়ে যাবে যদি আপনি কন্ট্রোল প্যানেল উল্টাপাল্টা কিছু করে বসেন। প্রথমত আমি কন্ট্রোল প্যানেলে যাব, আমাদের ডিভাইস কোথায় গেল ডিফল্ট প্রোগ্রামস, এই যে প্রোগ্রামস এন্ড ফিচার্স যদি আমি যাই তাহলে দেখবেন অনেকগুলো প্রোগ্রাম অ্যাক্টিভেট হয়েছে। এখান থেকে আমি ধরেন যে কোনো একটা, যেমন আমি যদি স্পটিফাই ইনস্টল করতে চাই, ক্লিক করার পরে যে অপশন আসছে আনস্টল, যদি রাইট ক্লিক করি তাও অপশন আসবে আনস্টল। এখান থেকে যদি আনস্টলে ক্লিক করি স্পটিফাই অটোমেটিক আনস্টল করা শুরু করবে। এই যে আনস্টল হচ্ছে, কিছু একটা আসবে, স্পটিফাই ইনস্টল হবে আর কি, হয়তো আমাকে দেখাবেও না, যেহেতু স্পটিফাই ছোটখাটো অ্যাপ্লিকেশন দেখানোর কথাও না। এই যে আনস্টল হয়ে গেছে, নিজে নিজে আনস্টল হয়ে গেছে, বের হয়ে গেছে আর কি। এটা নাই, যে অ্যাপ্লিকেশন মন চাচ্ছে আপনি আনস্টল করতে সেটা সুন্দর মতন এখান থেকে আনস্টল করতে পারবেন। এটা যে অ্যাপ্লিকেশনই হোক না কেন। যদি কোনো অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে না বা শো করছে কিন্তু আনস্টল করতে পারতেছেন না, মানে সেটা একটা ভাইরাস। এটা মাথায় রাখবেন, হ্যাঁ। কন্ট্রোল প্যানেল যেটা আনস্টল করতে পারে না সেটা সাধারণত ভাইরাস হয়। সেই ক্ষেত্রে অপশন একটাই, আবার উইন্ডোজ সেট দেওয়া, মানে আবার উইন্ডোজ সিস্টেম সেট দেওয়া, সেট দিয়ে ডিস্ক পুরো খালি করে ফেলা, একদম রিসেট মেরে দেওয়া পিসি। এছাড়া অপশন থাকে না, মানে বড় মানের ভাইরাস আপনার পিসিতে ঢুকছে আর কি, যার কন্ট্রোল প্যানেলও বের করতে পারতেছে না। পাওয়ার অপশনস একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার কম্পিউটারকে কতটুকু পাওয়ারে চালাতে যাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি সোজা সাপটা ভাষায় বোঝায় বলি, অ্যাডভান্স সেটিংসে যদি যাই তাহলেই বুঝবেন। এগুলো অনেক অ্যাডভান্স জিনিসপাতি, এগুলো আপনাদের দেখার বিষয় না, বাট আমার এটা যেহেতু ল্যাপটপ সেহেতু এখানে অনেক কিছু নাই। ল্যাপটপে শুধুমাত্র একটাই অপশন থাকে, ব্যালেন্সড, অর্থাৎ ব্যাটারিও ঠিক মতন খরচ করবে, পারফরমেন্সও ঠিক রাখবে। বাট পিসির এখানে কিছু চেঞ্জেস আছে। পিসির এখানে হাই পারফরমেন্স, লো পারফরমেন্স, ব্যালেন্স তিনটা মোড থাকে। যারা পিসি চালাচ্ছেন তারা হয়তো এটা পাবেন। হাই পারফরমেন্স মোড দিলে কি হবে দেখবেন, পিসি গরম হচ্ছে বেশি, কারণ কারেন্ট আনতেছে বেশি। সে তখন কি করবে, আপনার পিসিটাকে আপনার কাছে আপনার পিসি ফাস্ট করানোর জন্য যতভাবে চেষ্টা করবে, সে কারেন্ট বেশি নিয়ে সিপিইউ থেকে বলেন, জিপিইউ, র্যাম সবকিছু সে ফাস্ট কাজ করানোর চেষ্টা করবে। কি বলছি বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী, আর কিছুই না। আচ্ছা, এটা ব্যালেন্স রাখাটা একটা প্রেফারেবল অপশন আমার মতে, বাট যদি কেউ না রাখতে চান আপনাদের পার্সোনাল ম্যাটার, বাট ব্যালেন্স রাখা উচিত। এত প্রেশার দেওয়া ঠিক না পিসির উপরে। আচ্ছা, আমি এত পাওয়ারফুল পিসি নিয়েও প্রেশার দেই না, সেখানে আপনি যদি আলটু ফালতু পিসি নিয়ে প্রেশার দিয়ে বসেন তাহলে কি হবে, ওই যে আপনার জিপিইউ পুড়ে যাবে, সিপিইউ পুড়ে যাবে, র্যাম পুড়ে যাবে, এই ধরনের প্রবলেম ফেস করবেন। আচ্ছা, ট্রাবল শুটিং অনেক কুল একটা জিনিস। এটার মধ্যে আপনি যদি ট্রাবল শুটিং যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ওপেন ট্রাবল শুটিং, যদি আদার ট্রাবল শুটিং, সব ট্রাবল শুটিং অনেক ধরনের আছে। উইন্ডোজ আপডেটেড থাকতে পারে, অনেক প্রকার ট্রাবল। আজকের লাইভটা শেষ করার পরে 1 নাম্বার কাজ কি করবেন, 1 নাম্বার হচ্ছে ফুল স্ক্যান দিবেন গেল, তারপরে বসে বসে প্রত্যেকটা একটা করে ট্রাবল শুটিং দিবেন। যদি আপনি অনেক জিনিসপাতি থাকে যেগুলো আপনি হয়তো জানেন না, আপনার হয়তো ব্যাকএন্ডে মাইক কাজ করতেছে না। আমার যেটা প্রবলেম হয় মাঝে মধ্যে, আমার মাইক যদি ডিসকানেক্ট হয় আমি বুঝতে পারি না, কারণ কি আমার ল্যাপটপের ভিতরে একটা মাইক আছে এবং এই মাইক এত ভালো ভাই, আমার বোঝা যায় না যে ল্যাপটপের মাইক নাকি হচ্ছে আমার পিসির মাইক বা আমার এই ফ্যানটেকের এই ইয়াটার মাইক। ঠিক আছে? তো দেখা যায় যে বুঝতে পারি না, মাঝে মধ্যে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। তো সেটার জন্য সেটা হচ্ছে যে এগুলা বসে বসে রান করবেন। রান করলে কি হবে বুঝতে পারবেন যে আপনার পিসিতে প্রবলেম আছে নাকি। না থাকলে আলহামদুলিল্লাহ, যদি প্রবলেম থাকে ট্রাবল শুট করলে ও নিজে নিজে ফিক্স করে দেয়। ঠিক আছে, নিজে নিজে ফিক্স করার চেষ্টা করে, বা যদি নিজে নিজে ফিক্স করতে না পারে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, ব্রাউজারের স্টেপস দেখাবে আর কি, যে এভাবে এভাবে ফিক্স করতে পারবেন আপনি চাইলে।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলের কাজ গেল। কন্ট্রোল প্যানেলে অত কিছু ঘাটার দরকার নেই। কন্ট্রোল প্যানেল আগে পিসিতে প্রপারলি প্রো হন, তারপরে কন্ট্রোল প্যানেলে ঢুকবেন। এর আগে ঢোকার দরকার নেই। কন্ট্রোল প্যানেল এদিক থেকে ওদিক গেলে কম্পিউটার এদিক থেকে ওদিক হয়ে যাবে। আচ্ছা, ডিভাইস সেটিং, পাসওয়ার্ড, এগুলো আপনাদের পার্সোনাল ম্যাটার, এগুলো আমি দেখাবো না এখানে, কারণ হচ্ছে কি এগুলা ডেফিনেটলি এগুলো পার্সোনাল জিনিসপাতি। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে যা সুন্দর মতন এখানে পাসওয়ার্ড লিখবেন, চেঞ্জ এর পাসওয়ার্ড দিলেই হবে আর কি। সিস্টেম সেটিং এ গিয়ে আপনাকে অটোমেটিকলি যে পাসওয়ার্ড সিস্টেমে নিয়ে আসবে। ঠিক আছে, আমার এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকতো ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতাম। পিন যদি ক্লিক করি আগে দেখবেন আপনার পিন চাবে, চেঞ্জ পিনে ক্লিক করলে আগে আমার আগের পিন চাবে, যেহেতু পিন দিব না, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। পিন চেঞ্জ করা সো পসিবল। আচ্ছা, ইন্টারনেট সেটিংস এর মধ্যে মাথায় রাখবেন কিছু জিনিসপাতি। আমি এজ চালাই, হ্যাঁ, অনেক হয়তো পচাবে আমাকে যে আমি এজ চালাই কেন, কিন্তু আমি এজ চালাই এখানে বেশি কিছু কারণ আছে। প্রথমত, এজ হচ্ছে উইন্ডোজের সবচেয়ে সবচেয়ে বেস্ট যায়, হ্যাঁ। এটা উইন্ডোজ হয়তো একটু চালাকি করে, মানে এজ তো উইন্ডোজের নিজের, মাইক্রোসফটের নিজের ব্রাউজার আর কি। তো যার কারণে এজ, উইন্ডোজের সাথে এজটা একটু সুন্দরভাবে খাপ খায়। র্যামের দিক থেকে বলেন বা অপটিমাইজেশনের দিক থেকেও বলেন, উইন্ডোজটা একটু খাপ খায় আর কি, মানে এজটা একটু খাপ খায়, যার কারণে আমি এজ চালাই। এজে প্যারা কম দেয় উইন্ডোজে। তো ক্রোম চালায় অনেকে, কারণ আবার অনেকে যে পিসিতে আবার অনেকে ক্রোম চালায়, ল্যাপটপ ফোনে অনেকে ক্রোম চালায়, ক্রোম ক্রোম মিক্সড। তো ক্রোম যেটা হয় সেটা হচ্ছে যে কম্পিউটারে আমার কাছে পার্সোনালি ক্রোম একটু স্লো লাগে, বাট এজটা একটু ফাস্ট লাগে, কারণ বাই ডিফল্ট ওরা এজটারে বেশি অপটিমাইজড করে লঞ্চ করছে উইন্ডোজের ভিতরে। ঠিক আছে, এটা মাইক্রোসফটের হাতে, তো তো ওরা একটু একটু মানে বেটার ওয়েতে লঞ্চ করছে। টার্মিনাল আমার ঠিক মনে পড়তেছে না, সার্চ দিয়ে দেখি। ও, আমি বলি, দেখেন আপনার কি রে, হা পড়ে গেল শুধু শুধু, যাই হোক। আমি যদি এখানে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এটা হচ্ছে, আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। কি বলছি বুঝছেন? মানে আমি যদি সেটিং এ গিয়ে যদি অ্যাকাউন্টসে যাই তাহলেই বুঝবেন। দাঁড়ান দেখাচ্ছি। হুম, অ্যাকাউন্টসে যাই, এটা আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। টার্মিনালের কাজ হচ্ছে অনেকটা বলা যায়, ওই টার্মিনাল হচ্ছে আপনার ওই যে যখন একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, কোনটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট করা হবে আর কি। মানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের কাছে পাওয়ার থাকে বাকি অ্যাকাউন্ট ডিলিট করার। ঠিক আছে, কিন্তু বাকি অ্যাকাউন্টের কাছে আবার এই পাওয়ারটা থাকে না। টার্মিনাল আমার যদি জানা, টার্মিনাল হচ্ছে এইভাবেই কাজ করে আর কি। টার্মিনালের থ্রুতে হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেটর এই অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি কখনো টার্মিনাল ইউজ করি নাই পার্সোনালি, আমি ডিরেক্ট কমান্ড প্রম্পট থেকে চালাইছি আর কি, হ্যাঁ। আপনার যে কমান্ড প্রম্পট কোনটা দেখাই দেয়, যে সিএমডি কমান্ড প্রম্পট লিখে সার্চ দিলে হবে, একটা একটা কোডিং এর কিছু একটা আসবে আর কি। এটার ভিতর থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু, আপনার ডিস্ক ক্লিন আপ থেকে শুরু করে অনেক কিছু। ঠিক আছে, যেহেতু এগুলো রেগুলার ইউজ করে না, কেউ এগুলো মনে রাখে না, ইউটিউব থেকে ঘেটে ঘেটে দেখতে পারবেন। একটা র্যান্ডম পেন ড্রাইভ ফরম্যাট মারতে চাইলে এই কমান্ড প্রম্পট দিয়ে ফরম্যাট মারা পসিবল। আমি দেখি ডিস্ক, দেখি ক্লিক ক্লিক করি। হুম, ডিস্ক ম্যানেজমেন্ট টাইপের অনেক ধরনের কিছু জিনিসপাতি থাকে, ওগুলো সবকিছু মিলাই দিলে বেশ কিছু কোড রান করতে হয় আর কি। ল্যাপটপে স্ক্রোল লক হয়ে গেছে মানে? এটা আবার কেমনে হয়? ল্যাপটপে স্ক্রোল লক হওয়ার মানে তো আপনার টাচপ্যাডের সমস্যা, টাচপ্যাড নষ্ট হয়ে গেছে বা এরকম কিছু হইতে পারে। টাচপ্যাড আর কি কাজ করতেছে না, স্ক্রোল করতে পারতেছে না, এটা হইতে পারে, এটা চান্সেস আছে। মাউস ইউজ করে ট্রাই করেন। স্ক্রোল লক কিভাবে হয়? কম্পিউটার স্ক্রোল লক তো হয় না। বা হচ্ছে যে যদি মিডল বাটন ক্লিক করি তাহলে এই যে আল্ট ইনফিনিটি স্ক্রোল মোড অন হয় আর কি, যতবার ততবার নিতে পারবো। স্ক্রোল মোড তো অন হওয়ার কথা না, অফ হওয়ার কথা না। আচ্ছা, এখন আসি নেক্সট টপিকে। আমাদের 10টা 15 বেজে গেছে, আমরা 10:30টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কেচি অ্যান্ড কুকিজ। হুম, দেখবেন আমি মাউস ইউজ করি, নিচে স্ক্রোল হয় না বলতে কি, যে যেখানে যে একটা ইয়া আছে এটা ক্লিক করলে স্ক্রোল হয় না, এটা এটা ঘুরাইলেও স্ক্রোল হয় না। মানে আপনার ওই যে মানে কার্স মানে রাইট আর লেফট মাউসের মাঝখানে, বাটনের মাঝখানে যে একটা ইয়া, একটা বোল্টের মতন আছে আর কি, যে ঘুরাইলে যে আপনার অটোমেটিক স্ক্রোল হয়,
ওটার কথা বলতেছেন? ওইটা তাহলে ওইটা নষ্ট হয়েছে হয়তো বা। স্ক্রোল তো এমনি এমনি হয় না, মানে এমনি এমনি তো অফ হয় না স্ক্রোল। আচ্ছা, তো এরপরে যদি বলি, আচ্ছা কেচিস আর কুকিজ কি? আচ্ছা কেচিস আর কুকিজ কি, এটা এটা আগে আমরা দেখি। আপনার ফোনের অ্যাপ্লিকেশনের ভিতরে যদি ফোনের স্টোরেজ সেটিং এ যান, কোন একটা অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পারবেন যে স্কেচিস আর কুকিজ এটার চেঞ্জ করার কিছু অপশন থাকে, হ্যাঁ। এটার চেঞ্জ করার অপশন বলতে কি, এই ডিলিট করা যায় আর কি এটারে পুরা। আচ্ছা এটারে মানে মেইনলি আর কি মানুষ কেচিই বলে আর কি, ঠিক আছে, বা মানে অনেকে আর কি মানে ক্যাশও বলে। আমি ক্যাশটা কম শুনছি, আই ডোন্ট নো ওয়াই, এক্সট্রিমলি সরি মারুফ হোসেন ভাই। ঠিক আছে, আমি মেইনলি হচ্ছে কেচি এবং কুকিজই শুনছি আর কি। কি বলছি বুঝছেন? কেচি এবং কুকিজই শুনছি আর কি, কারণ জানি না, হয়তো বা এটা আমার দেখতে হবে আর কি, হয়তো বা এটা হয়তো বা কোনো একটা চেঞ্জ বা কিছু একটা আছে হয়তো বা। এটা মেইনলি আমি কেচি বা কুকিজ নামেই চিনি আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এইটার যে কাজটা, তাহলে একটু ইউটিউবে ঘাটেন, তোহা আপু বা ভাইয়া, তাহলে একটু ইউটিউবে ঘাটেন, একটু ইউটিউবে ঘেটে দেখেন। ঠিক আছে, একটু ইউটিউবে ঘেটে দেখেন। ইউটিউবে সার্চ করলে এরকম অনেক প্রবলেমস থাকতে পারে। ঠিক আছে, হতে পারে হয়তো বা, বাট ইন্টারনালি আপনার উইন্ডোজ থেকে স্ক্রোল ডাউন অফ করার অপশন আছে কিনা আমি ঠিক জানি না। ঠিক আছে, কারণ আমি নিজেও কখনো করি নাই আর কি, বা কেউ করে না, কেন করবে কেউ? ঠিক আছে, স্ক্রিন লক করার অপশন আছে সেটা আমি জানি, মানে একটা জায়গায় স্ক্রিন ফ্রিজ হয়ে থাকে, বাট আপনার তো মেবি ফ্রিজও হয় নাই। আচ্ছা, ফ্রিজ হলেও তো আপনি আলটিমেটলি আসলে আমার জিনিসপাতি দেখতেন না আর কি, তাই না? তো যাই হোক, তো এখন আমি যদি বলি যে এই অপশনটা বেসিক্যালি আপনার এই কেচি আর হচ্ছে গিয়ে কুকিজ, এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন ব্রাউজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, ওই এক ব্রাউজার যেটা করে সেটা হচ্ছে যে আপনার মানে রোমের ভিতরে, এটা কিন্তু র্যামের ভিতর থাকে না বাই দ্য ওয়ে, এটা কিন্তু রোমের ভিতর কেচি এবং কুকিজ গুলো স্টোর হয়। কি বলছি বুঝছেন? আপনার ব্রাউজার আর রোমের ভিতর আর কি, মানে আপনার কম্পিউটারের ভিতরে বেসিক্যালি এগুলো স্টোর হয়। তো কেচি আর কুকিজ বেসিক্যালি এটা যদি আপনি ক্লিন আপ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যে ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিন আপের একটা অপশন আছে। এটা শুধুমাত্র কিন্তু আপনার এই কেচি কুকি না, এটা সবকিছু মিলাই ছিল। এখানে আপনি এই যে আমার কাছে যেমন তিনটা ইয়ে আছে, আমি এন্টারটেনমেন্ট ডাউনলোডটা ট্রাই করে দেখি। এই যে রিসাইকেল বিন, ডাইরেক্টএক্স কেচি, এই যে রিসাইকেল বিন আছে, এখানে অনেক কিছু, আমি এখন আপাতত কিছু ডিলিট করবো না। বাট যদি ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্ট ক্লিন আপ করতে পারবেন। এই যে এখানে আমি যেটা দেখাইলাম আর কি, অপশন কিন্তু আসছিল, দেখাই দাঁড়ান। অনেক ধরনের কেচি এবং কুকিজ আসলে আসে স্টোর হয়ে আপনার কাছে, এটা অটোমেটিক ক্যালকুলেশন করতেছে। দেখতে পারবেন এই যে আমার এখানে কেচির অপশন থাকার কথা। এই যে দেখছেন ক্যাচ, দেখছেন? এটা 4 MB আছে আর কি, এটা অনেক সময় ডিলিট করতে না করতে করতে অনেক অনেক জায়গা খায়। ঠিক আছে। হ্যাঁ, ল্যাপটপের প্রবলেম আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। আমার কাছে মনে হয় আপনার, আমার কাছে মনে হচ্ছে আপনার হয়তো বা হয় আপনার হচ্ছে গিয়ে সিস্টেম মানে টাচপ্যাড অথবা মাউস কাজ করতেছে না, অথবা হচ্ছে গিয়ে আপনার ইয়া ক্র্যাশ খাইছে আর কি, অথবা হচ্ছে গিয়ে আপনার বাই চান্স মানে ভিতরে কোনো একটা ঝামেলা হয়েছে আর কি, প্রোগ্রাম হয়তো বা উল্টাপাল্টা কোনো বাটন টিপ দিছিলেন, যার কারণে জিনিসটা অন হয়ে গেছে আর কি অটোমেটিক। আচ্ছা, এনিওয়েজ, তো এই হচ্ছে মোটামুটি এদেরকে ক্লিন কেন করতে হবে। কেন করতে হবে গেস করেন তো, স্বাভাবিকভাবে আপনার জাঙ্ক ফাইলস আপনি কেন রাখবেন আপনার কম্পিউটারে, তাই না? এই কারণে বেসিক্যালি এদের ক্লিন করতে হয়। আমি রিসাইকেল বিন এখন খালি করতেছি না, কারণ আমার কাছে মনে হয় যে মাঝখানে মেবি আমার উইন্ডোজ ফোল্ডার থেকে বেশ কিছু ফাইল মেবি ডিলিট হয়েছে ভুলে, কারণ একটা মাউস ক্লিকের কারণে ডিলিট হওয়ার চান্সেস আছে। সেগুলো আমার চেক করতে হবে, লাইভ শেষ করে আমি চেক করবো আর কি, চেক করে দেন ওগুলো আবার রিকভার করতে হবে আর কি, করে দেন বাকিগুলো আমি ডিলিট করে দেবো। আচ্ছা, বুকমার্কস, হোম পেজ, এগুলো বেসিক্যালি একদম বেসিক জিনিসপাতি। যেমন আমি যদি নতুন ট্যাব খুলি, সেটিংয়ে যাই, এটা সব ব্রাউজারেরই একই মোটামুটি বলা যায়। সার্ভিসেস, ডিফল্ট ব্রাউজার, এগুলো চেঞ্জ করা পসিবল, আমার ডিফল্ট করা আছে। অ্যাপারেন্স দিকে যাই, আপনার ব্রাউজারে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ব্রাউজারের জিনিসপত্র চেঞ্জ করা পসিবল। তারপর হচ্ছে কি আপনার এই যে স্টার্ট হোম পেজ, ঠিক আছে, কাস্টম সাইটস এর মধ্যে হচ্ছে কি আপনার
এগুলা কাস্টমাইজ করা পসিবল আর কি, মানে নতুন একটা ট্যাব যখন খুলবেন এগুলা কাস্টমাইজ করা পসিবল, এগুলো সবার লাগে না, ঠিক আছে। বাট যদি আপনি খুলতে চান ইন দ্যাট কেস দেন ওপেন আ নিউ ট্যাব পেজ, যদি আমি ক্লিক করি বা কাস্টম সাইটের মধ্যে যদি আমি যাই, দেখবেন এখানে গুগল আছে, ঠিক আছে। তারপর অ্যাড সাইট যদি আমি ক্লিক করতে চাই, নতুন কোনো সাইটে আমি ক্লিক করতে পারবো চাইলে, যেমন ইউটিউব, ধরেন আমি দেখি এখানে। এগুলো আসলে লাগে না, হ্যাঁ এগুলো লাগে না, কারণ কি ইউজ করতে করতে আপনার অটোমেটিকলি এগুলো সেভ হয়ে যায়। এখন আসলে এতটা ফাস্ট হয়েছে যে এগুলো অটোমেটিকলি সেভ হয়ে যায়, আমি গুগলে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, ইউটিউবে ক্লিক করলে অটোমেটিক ইউটিউবই আসবে, তো এগুলো অটোমেটিক আসলে সেভ হয়ে যায়, এগুলো আসলে লাগে না। জাস্ট ইউজ করবেন এক সপ্তাহের মতন, মোর দেন এনাফ। এগুলা মানে ডিফল্ট থেকে আবার চেঞ্জ করতে গিয়ে ঝামেলা। তো এগুলা ইউজ করতে করতে আপনি যদি ইউটিউব ইউজ করে কমায় দেন, তাহলে অটোমেটিকলি দেখবেন আপনার ইউটিউবই কম ইউজ, মানে ইউটিউব আসতেছে না, ইউটিউবের জায়গায় ওয়াই দিয়ে নেক্সট যেটা যাবে সেটা আসবে। ল্যাপটপের ব্যাক পার্ট ইউজ করতে করতে ময়লা হয়ে যায়, কিভাবে ক্লিন করব? ব্যাক পার্ট বলতে ল্যাপটপের ব্যাক পার্ট তো ময়লা হবেই। ফ্যানের যে ভেনগুলোর কথা বলতেছেন নাকি? ফ্যানের যে ভেনগুলো আছে আর কি, ফ্যানের ভেন সবসময় ক্লিন রাখবেন। এটা হচ্ছে ওই যে ব্রাশ থাকে না, ব্রাশ বলতে কিন্তু আবার দাঁত মাজার ব্রাশ না, আপনার ওই যে রঙের ব্রাশ আছে না, রঙের ব্রাশ দিয়ে ডলা দিবেন আর কি, ভেন্টের উপর দিয়ে জোরে জোরে ডলা দিবেন, কিন্তু মাথা রাখতে হবে ল্যাপটপ যেন উল্টা হয়ে থাকে, মানে ল্যাপটপ যেন সোজা মানে স্ট্রেট হয়ে থাকে আর কি, মানে ব্যাক পার্টটা যেন নিচে থাকে। যদি উল্টা করে আবার দেন তাহলে কিন্তু ধুলা ভিতরে ঢুকবে, ঠিক আছে। আমি প্রেফার করবো যে কোনো একটা দোকানে যাবেন, 300-400 টাকা নিবে আপনার ইন্টেল ল্যাপটপের পুরা মানে ব্যাক যেই কেসিং খুলে দিয়ে একদম ভিতরে সব চাকাচাক করে দিবে, ক্লিন করে দিবে। বেটার, 400 টাকার জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। কারণ আপনি এমনি কোথায় থেকে যদি বলে ফ্যান নষ্ট করে ফেলান, ফ্যান ভেঙে ফেলেন, তাহলে ঝামেলা আছে। দোকানে নিয়ে গেলে ওরা ঠিক করে দিবে, সমস্যা নেই, একদম ক্লিন করে দিবে, সবকিছু পরিষ্কার করে দিবে একদম। অনেক যদি যদি মাস্টার সার্ভিস নেন, অনেকে মাস্টার সার্ভিস নেয়, তারা কি করে জিপিইউ র্যাম খুলেও, র্যাম ক্লিন করার একটা টেকনিক আমি ছোটবেলায় কাজে লাগাইতাম, সেটা হচ্ছে যে র্যাম খুলে, র্যামের যেই, র্যাম তো দেখাইছিলাম আপনাদের মেবি না, এই যে র্যামের যে পার্টগুলো দেখতেছেন না, এই যে এই পার্টগুলো আর কি, এই যে এই পার্টগুলো, কি রে, এই যে র্যামের এই পার্টগুলো আর কি, আচ্ছা, র্যামের এই পার্টগুলো, এই পার্টগুলো বেসিক্যালি যেটা করা যায় সেটা হচ্ছে যে রাবার ইউজ করলে, রাবার দিয়ে ঘষলে এগুলো কালো হয়ে যায় ইউজুয়ালি আর কি, রাবার দিয়ে ঘষলে আবার গোল্ডেন কালারটা ব্যাক আসে, ঠিক আছে। তো রাবার দিয়ে আমি ঘষতাম, কাজে লাগতো, কিন্তু এখন ঘুষি না, কারণ আই প্রেফার এখন দোকানে গিয়ে লিকুইড ক্লিনার আছে ওদের কাছে, ক্লিনার দিয়ে একটা ডলা দিলে পুরো জিনিস ক্লিন হয়ে যায়। রাবার দিয়ে আগে ঘষতাম আর কি, ক্ষতি হয় নাই কখনো, বাট কাজে দিচ্ছে আর কি এই জিনিসটা। আচ্ছা, আচ্ছা, অ্যাজ ইউ গাইস ক্যান সি, আমার মানে কম্পিউটার নিজে নিজে আবার মনিটাইজড হইছে, অপটিমাইজড হয়ে নিজে নিজে আবার লাইভলি ওয়ালপেপারে চলে আসছে আর কি, আগে দিয়ে রাখে নাই। আচ্ছা, তো এরপরে যদি আমি যাই সেক্ষেত্রে প্রাইভেসি এন্ড সিকিউরিটি সেটিং, এক্সট্রা লগইন প্রোটেকশনের মধ্যে আপনার বেসিক্যালি এগুলো অনেক লেংদি প্রসেস, বাট ওই যে আপনার এগুলো দেখানোর জন্য আমার সাইন আউট করতে হবে আর কি, সাইন আউট করতে চাচ্ছি না, সাইন আউট করলে লাইফ শেষ হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে আপনার এই 2FA যদি অন করেন তাহলে আপনার 2 স্টেপে আর কি আপনাকে জিজ্ঞেস করবে পাসওয়ার্ড, ঠিক আছে। বাট আমরা ইউজুয়ালি 1 স্টেপেই কাজ চালাই। পিন পিন যদি কেউ ভুলে যায় তাহলে আলটিমেটলি আসলে এমনিও প্রবলেম পড়বে, অমনিও প্রবলেম পড়বে, পিন ছাড়া কেউ ঢুকতে পারবে না ল্যাপটপে, পিসিতে। এই হচ্ছে কাহিনী। অ্যাপস পারমিশন বলতে আমি কি বুঝাই, আমি দেখাই আপনাকে। আচ্ছা, এটা এখান থেকে না যাই, এটা ডিরেক্ট সেটিং থেকে আমি ঢুকি। এই যে ক্যামেরা প্রাইভেসি সেটিংস আছে, এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো নতুন অ্যাপ্লিকেশন আপনি অন করেন তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনার পারমিশন চাইবে, ক্যামেরা মানে ওবিএস স্টুডিওর কাছে আমার ক্যামেরার পারমিশন দেওয়া আছে, যার কারণে বেসিক্যালি আমার ক্যামেরা অন হয়েছে, এবং আমার ক্যামেরা যদি আপনি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। আমার ওই যে ল্যাপটপের ক্যামেরার উপরে মানে একটা লাল বাতি বা একটা একটা নীল বাতি, একটা সবুজ বাতি বা একটা সাদা বাতি জ্বলে থাকে সারাক্ষণ। ওই বাতি জ্বলার মানে হচ্ছে বেসিক্যালি 2018-তে এই কোশ্চেন এখানে কেন করতেছেন আজিব তো। আপনার ওই দেখবেন যে আপনার ওই যে এই যে লাইটটা যেটা আর কি, বাতিটা যেটা, এই বাতি যেটা সেটা হচ্ছে যে এই বাতিটা ইন্ডিকেট করে যে আপনার ক্যামেরা অ্যাক্টিভেট নাকি ইনঅ্যাক্টিভ, হ্যাঁ।
তো যারা আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, ম্যাক্সিমাম প্রবলেমে পড়ানো হচ্ছে আপুরা। যেটা হয় সেটা হচ্ছে যে তারা যেটা করে আপনার ল্যাপটপে বাই নেচার যখন কোনো ক্যামেরা অ্যাক্সেস পায়, এই লাইট জ্বলতেছে মানে ক্যামেরা কিছু একটা আপনার ক্যামেরা ইউজ করতেছে। সো সবসময় মাথায় রাখবেন যে এই লাইটটা যেন অফ থাকে, যখন ক্যামেরা ইউজ করতেছেন তখন যেন জাস্ট অন হয়। এই ক্যামেরা অন হওয়া অবস্থায় যদি আপনারা ক্যামেরার সামনে আসেন, সে তার মানে কিন্তু কেউ হয়তো বা রেকর্ড করতেছে বা এই ক্যামেরাটা কোনোখানে ইউজ হচ্ছে, এই জিনিসটা মাস্ট মাথায় রাখবেন। কি বলছি বুঝছেন? লাইট যদি অফ থাকে তার মানে ক্যামেরা অফ। হ্যাঁ, কিছু ল্যাপটপের ভিতরে আবার হচ্ছে ক্যামেরাকে ঢেকে দেওয়ার একটা মেকানিজম দেওয়া থাকে, বাট আমার ল্যাপটপে নাই, এবং গেমিং ল্যাপটপে এই জিনিসগুলো থাকে না, বাট অনেক ল্যাপটপে থাকে। ঠিক আছে, প্রোটেকশন, এটা একটা সেকেন্ড টাইপ প্রোটেকশন আর কি, যে ওই অপশন মানে ঢেকে দেওয়া যায় আর কি, ক্যামেরা ঢেকে দেওয়া যায়। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে ক্যামেরার ওই লাইটটা যেন অফ থাকে যখন ক্যামেরা ইউজ করতেছে না। যদি অন থাকে তার মানে কোনো একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা হ্যাকিং টুল হইতে পারে। এটা হ্যাকিং টুল বসে বসে আপনার ক্যামেরা অ্যাক্সেস নিয়ে কেউ হয়তো বা আপনাকে 24/7 মনিটর করতেছে। এটা একটা বড় ইস্যু, কিন্তু এই ইস্যুটা কিন্তু সামনে অনেকবার আসছে। ঠিক আছে, এমন অনেক সিন গিয়েছে যে আপুরা জানতো না। ঠিক আছে, আপুরা জানতো না, তো দেখা গিয়েছে যে এই প্রাইভেসি, তাদের প্রাইভেসি হ্যাম্পার করেছে আর কি কোনো একটা হ্যাকিং টুল দিয়ে ক্যামেরা অ্যাক্সেস নিয়েছে। লাইটটা জ্বালানো ছিল, আপু মনে করছে যে লাইটটা জ্বালানো থাকতেই পারে। কি বলছি বুঝছেন? তো লাইট অন রেখে দেখা যাচ্ছে তারা সামনাসামনি তারা মুভ করেছে বা কোনো একটা কাজ করেছে, এই ইন্টার জিনিস রেকর্ড করা গিয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু হ্যাক মানে অনলাইন ওয়ার্ল্ডে কিন্তু দেখা গিয়েছে। সাইবার যে ক্রাইমটা, এই টাইপের ক্রাইম হ্যাকাররা করার চেষ্টা করে। সো চেষ্টা করবেন, সবসময় খেয়াল রাখবেন যে লাইটটা কি মানে লাইটটা কি জ্বলছে নাকি। ঠিক আছে, এই হচ্ছে একটা কাহিনী। লাইট জ্বলা মানে কোন একটা অ্যাপ্লিকেশন আপনার ক্যামেরা অ্যাক্সেস পেয়েছে। আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে আমার অ্যাক্সেসটা অফ করে দিই, আমি নেক্সট টাইম হোয়াটসঅ্যাপে যখন কাউকে কল দিব, সরি এটা কি মাইক্রোফোন অ্যাক্সেস, হ্যাঁ ক্যামেরা অ্যাক্সেস, আমি নেক্সট টাইম যখন আমি হোয়াটসঅ্যাপে যখন কাউকে কল দিব তখন কি হবে, ও আবার ক্যামেরা অ্যাক্সেস যাবে, কারণ ক্যামেরা অ্যাক্সেস এখান থেকে আমি অফ করে দিছি আমার। যেমন আমি যে বলি যে এক্স বক্স ক্যামেরা অ্যাক্সেস নিয়ে রাখছে, দরকার নাই, আমি অফ করে দিই। তারপরে ক্যামেরাতে ক্যামেরা অ্যাক্সেস থাকবেই, চ্যাট জিবি থেকে ক্যামেরা অ্যাক্সেস দেই নাই। হ্যাঁ, দরকার নাই, আমি দেবো কেন? এরকম আরো অনেকে যে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে ওবিএস স্টুডিও কারেন্টলি ইউজ করতেছে, রিসেন্ট অ্যাক্সেস কারা পাইছে। আবার রিসেন্ট একটা রিকোয়েস্ট আসছিল ডিসকর্ডের কাছে একটা অ্যাক্সেস ছিল রিসেন্টলি, মানে ইউজ করছে আর কি। সব ডিটেলস এখানে দেখতে পারবেন আর কি। কি বলছি বুঝছেন? লাস্ট অ্যাপসে তারপর আমি যদি যাই ক্যামেরা ডিভাইস সেটিং, আচ্ছা প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাই আমি। আম, এই যে ক্যামেরাতে যদি যাই, প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস আলাদা আলাদা আছে আর কি। কি বলছি বুঝছেন? আমি দেখি এটার ক্যামেরা অ্যাক্সেস অফ করার অপশন আছে, আপনি চাইলে অ্যাক্সেস অফও করতে পারবেন। ঠিক আছে, অ্যাক্সেস অফ কিভাবে করবে দেখাই দিচ্ছি আমি আপনাকে। তার আগে দেখি যে মাইক্রোফোনের অ্যাক্সেস কে কে পাচ্ছে দেখি। সবাই পাচ্ছে, ওবিএস কারেন্টলি ইউজ করতেছে। ঠিক আছে, ক্যামেরার কাছে আছে, স্নাইপিং টুলের কাছে আছে, সাউন্ড রেকর্ডার, আমি সাউন্ড রেকর্ড কখনো করি নাই যার কারণে তাকে দেইও নাই। হ্যাঁ, সে পায়ও নাই। এই যে এক্সবক্স, আমি দেখতেছি এক্সবক্স সবখানে নিয়ে নিছে আর কি। এই অ্যাপ্লিকেশনস গুলো হচ্ছে আপনাকে মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। আচ্ছা, হতে পারে এটা অফ করাতে হয়তো বা আপনারা আমার সাউন্ড শুনতে পারেনি। মাঝখানে কি সাউন্ডের কোনো গ্লিচ আসছিল? হ্যালো, অডিও কি ক্লিয়ার? কারণ গ্লিচ আসতে পারে, চান্সেস আছে। একটু জানাবেন অডিও ক্লিয়ার নাকি, অডিও শুনতে পাচ্ছেন নাকি, একটু জানাবেন। অডিও কি ক্লিয়ার না? দাঁড়ান, এখান থেকে চেক করে তো বুঝবো। আচ্ছা, তো এরকম অ্যাক্সেস অফ করে দিলে দেখা যাবে যে মাইক্রোফোনের অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে আর কি, এরকম চান্সও আছে। সবকিছুরই অ্যাক্সেস দেওয়া যায়, আবার নিয়ে নেওয়া যায়। কি বলছি বুঝছেন? এখন আসি ব্রাউজারের ভিতরের কাহিনী কি। দেখেন, হ্যাঁ পারমিশন সরার পর অফ হয়ে যাবে আর কি। তো এখন আমি যদি বলি আপনাকে, একটু যদি দেখাই আপনাকে, দেখেন এখান থেকে অপশনস থাকার কথা। অ্যাক্সেস লিখে সার্চ দিলাম, দেখেন কি আসে। পাসওয়ার্ড অ্যাপ, মাইক্রোফোন লিখে সার্চ দিই, তাহলেই হবে। এই যে মাইক্রোফোন, মাইক্রোফোন আমার এখানে ফ্যানটেক চুজ করা আছে। কোন কোন অ্যাপ্লিকেশন আমার মাইক্রোফোন ইউজ করছে দেখিয়ে আসেন। মেসেঞ্জার, কারণ আমি মেসেঞ্জার কারোর সাথে কথা বলছি ডেফিনেটলি। গুগল মিটে মিটিং করছি, অ্যাক্সেস নিছে। একটা জিনিস সবাই মাথায় রাখবেন মাস্ট, সেটা হচ্ছে যে
এই যে মাইক্রোফোনে যাওয়ার পরে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আস্ক বিফোর অ্যাক্সেসিং এই জিনিসটা অফ যেন না থাকে কোনোভাবেই, এই জিনিসটা যেন অন থাকে। ঠিক আছে ভাই আপু সবাইকে বলতেছি এই জিনিসটা যেন সবসময় অন থাকে। ওকে, এই জিনিসটা যদি অন না থাকে তাইলে কি হবে জানেন, যে কোনো অ্যাপ যে কোনো ওয়েবসাইট আপনি ঢুকবেন ও নিজে নিজে আপনার মাইক্রোফোন ক্যামেরা ফাইল সব অ্যাক্সেস নিয়ে নিবে। হ্যাঁ, আপনি বুঝতেও পারবেন না। ওকে, সো এই অপশনটা যেন সবসময় আপনার অন থাকে, যে মানে অ্যাক্সেস নেওয়ার আগে সে যেন পারমিশন নেয় প্রত্যেকবার, একবার না প্রত্যেকবার সে পারমিশন নেবে, বা একবার নিলেও হবে। হ্যাঁ, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। যেমন আমি airtalk.live এখানে হয়তো বা কোনো এক কালে আমি হয়তো বা মাইক্রোফোন ইউজ করছিলাম, যদি ডিলিট করে দেই চলে যাবে। আমি যদি এখন গুগল মিট থেকে ডিলিট করে দিই, সবগুলো দিয়ে ফেসবুক সবখানে ডিলিট করলাম, কোনোখানে এখন আর অ্যাক্সেস পাবে না। যদি মেসেঞ্জারে কাউকে কল দিতে চাই আবার অ্যাক্সেস চাবে, কি বলছি বুঝছেন, চ্যাট জিপিটি এরা সবাই অ্যাক্সেস চাইছিল আর কি, আমি ডিনাই করছি, যার কারণে পাবেই না, এরকম লিস্টে এরা আছে আর কি। আমি যদি এখন যাই মাইক্রোফোন মোশন লাইট, এই যে দেখছেন সবকিছু লাইট সেন্সার্স, এটা ওই যে হ্যাঁ এটাও অ্যালাউড দেওয়া আছে। যদি আমি এটা অফ করে দিই তাইলে আবার দেখবেন এটা আসবে না। এখানে দেখবেন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু নোটিফিকেশন আস্ক ফার্স্ট, ক্যামেরা আস্ক ফার্স্ট, লোকেশন যদি আস্ক ফার্স্ট না দেওয়া থাকে, গুগল আমার লোকেশনের কাছে, গুগলের কাছে অ্যাক্সেস আছে, এটা আমি রাখছি, সমস্যা নেই। কিন্তু যদি এখানে আস্ক ফার্স্ট যদি অফ করা থাকে, যে কেউ একটা ওয়েবসাইটে ঢুকছেন, আপনার বাসা কই থাকেন, কোনখান থেকে বসে পিসি চালাচ্ছেন সব জেনে ফেলবে। ঠিক আছে, ক্যামেরা এর ব্যাপারে আগেও আমি কথা বলছি, ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম আমার কাছে আর কোনো এক্সট্রা ক্যামেরা নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমার কাছে ফেসবুক আর ওমিগেলে কোন এককালে আমি কি ক্যামেরা ইউজ করছিলাম। হ্যাঁ, ওমিগেল কিন্তু একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, ওমিগেলে আমি একবার পার্সোনাল যদি বলি, একবার ট্রাই করে দেখছিলাম আর কি, জিনিসটা আসলে কি দেখি, এটা অনেক অনেক আগের কাহিনী। বাট ওই যে একবার ঢুকছিলাম, কিন্তু সেখানে আমার ক্যামেরা অ্যাক্সেস চাইছিল, মানে আমি ঢুকে দেখছিলাম যেখানে কি হয়, ঢোকার সাথে সাথে আমার কাছে কি ক্যামেরা অ্যাক্সেস চাইছিল, আমি দেই নাই, যার কারণে ওমিগাল আমাকে আবার ব্যান করে দিয়েছিল ওখান থেকে। কিন্তু মূল কথা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে যে ক্যামেরা অ্যাক্সেস যেন চেয়ে নেয়। ঠিক আছে, ফেসবুকের কাছে আমি ক্যামেরা অ্যাক্সেস দেই নাই, মিটের কাছে দেওয়া আছে, কারণ মিটে আমি একবার ভিডিও কলে কথা বলছি মিটে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো এইগুলো হচ্ছে মোটামুটি মাথায় রাখতে হবে, মাস্ট। এই যে যে কোনো এটা ক্রোমও হইতে পারে, গিয়ে অ্যাক্সেসের এখানে মাইক্রোফোন বা সার্চের এখানে গিয়ে মাইক্রোফোন লিখে সার্চ দিবেন, যেটা আসবে তিনটা জিনিস মাস্ট যেন আস্ক ফার্স্ট মোডে দেওয়া থাকে, মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন। আর কিছু যদি আমি বলি, না আর কিছু দরকার নাই। হ্যাঁ, ও হ্যাঁ, ইউএসবি ডিভাইসেস। ঠিক আছে, ফাইলসের দিকেও যদি আমি একটু দেখি, যদি হ্যাঁ ফাইলস এডিটিং, হ্যাঁ এই জিনিসগুলো চারটা জিনিস কি কি, ফাইল এডিটিং, ইউএসবি ডিভাইসেস, ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, এই পাঁচটা জিনিস যেন আস্ক ফার্স্টে দেওয়া থাকে, কোনো ওয়েবসাইট যেন নিজে থেকে আপনার এই জিনিসগুলোর উপর অ্যাক্সেস না পায়। হ্যাঁ, যদি পেয়ে যায়, লুকায় লুকায় আপনাকে দেখতেছে, লুকায় লুকায় আপনার কথা শুনতেছে, আপনি টেরও পাবেন না। ঠিক আছে, ইউটিউব থেকে ডিরেক্ট ডাউনলোড প্রিমিয়াম কিনতে হবে ভাই। আমি যদি সোজা সাপটা কথা বুঝায় বলি, যেমন আমার প্রিমিয়াম আছে, আমার ইউটিউব প্রিমিয়াম আছে, যেমন আমার হচ্ছে ইউটিউব প্রিমিয়াম আছে, আমার যেহেতু ইউটিউব প্রিমিয়াম আছে সেহেতু আমি ডিরেক্ট ভিডিও ডাউনলোড করতে পারি। হ্যাঁ, আমি ডিরেক্ট ভিডিও ডাউনলোড করতে পারি, কিন্তু কাহিনী যেটা সেটা হচ্ছে যে যদি অ্যাক্সেস না থাকে তো ডাউনলোড করতে পারবেন না। সেই জন্য হচ্ছে ওই যে অনলাইনে গুগলে সার্চ করতে হবে যে ইউটিউব ভিডিও ডাউনলোডার, সেখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ওই যে লিঙ্ক পেস্ট করে দিলেও ভিডিও ডাউনলোড করে দিবে, বাট এছাড়া ইউটিউব প্রিমিয়াম লাগবে। যেমন আমি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারি ইউটিউবের, আমার প্যারা হয় না। হ্যাঁ, আমি সবাইকে প্রেফার করি ইউটিউব প্রিমিয়াম নিয়ে নেওয়া, কারণ কি ইউটিউব প্রিমিয়াম মাত্র মাসে মেবি 150 টাকার মতন নেয়। ঠিক আছে, যদি স্টুডেন্ট হন আর কি, আর যদি স্টুডেন্ট না হন সেক্ষেত্রে 200 টাকার মতন নিবে। ইউটিউব প্রিমিয়ামের সাথে আপনি ইউটিউব মিউজিক ফ্রি পাচ্ছেন, যে কোনোখানে বসে মিউজিক শুনতে পারতেছেন। ঠিক আছে, আমি ইউটিউব মিউজিক পাওয়ার পরে স্পটিফাই ইউজ করা বন্ধ করে দিছি। ঠিক আছে, স্পটিফাই শুধু শুধু স্টোরেজ খায় অনেক, স্পটিফাই স্টোরেজও হিউজ খায়। হ্যাঁ, ইউটিউব মিউজিক অনেক বেশি অপটিমাইজড। এই জিনিসটা আমি সবসময় মানুষকে বলি যে গো উইথ দ্য মানে ডোন্ট গো উইথ দ্য ফ্লো যেটা বলছে সেটা করবেন না। হুম, আপনার বেস্ট কোনটা এটা চিন্তা করে দেন রেখে যাবেন। হ্যাঁ, স্পটিফাই সবাই গান শুনে, তাই বলে আমার কেন স্পটিফাই গান শুনতে হবে, আমি ইউটিউব মিউজিক, হ্যাঁ ফ্যামিলিতে নেওয়া যায়, 75 টাকা লাগে মাত্র, এই যে ভাইয়া জানে। ঠিক আছে, তা আরো কম টাকা লাগে ফ্যামিলি যদি নেন। তো যেটা করবেন সেটা হচ্ছে যে 5 বন্ধু মিলে নিয়ে নিবেন। হ্যাঁ, 75 টাকা করে মাসে দিবেন, সব সমস্যা কি। হ্যাঁ, ইউটিউব ইজিলি ডাউনলোড করতে পারতেছেন, প্লাস হচ্ছে এইচডি ডাউনলোড করতে পারতেছেন, 4K স্ট্রিমিং পাচ্ছেন,
4K স্ট্রিমিং, এটা কিন্তু আগে ইউটিউবে সবখানে অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু না। যে কোনো র্যান্ডম অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে কিন্তু এখন পাবেন না। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম 180p পর্যন্ত দেয়, এরপরে প্রিমিয়াম লাগে। যাই হোক, তো টপিকে ব্যাক আসি। আরো কি কি আছে দেখি, আসেন। আচ্ছা, টাস্ক ম্যানেজার আপনাদের দেখাইছি আমি ইউজ করে। ক্লিপবোর্ড জিনিসটা কি দেখেন, আসেন। ক্লিপবোর্ড হচ্ছে বেসিক্যালি যে সাইডে সুইডে ঘুরবে। হ্যাঁ, এটার কাজ একটাই, আশেপাশে থাকা, সরি আমার অন্য মনিটর নিয়ে গেছিলাম আর কি। এটা আশেপাশে থাকবে, ঘোরাঘুরি করবে, এটা কোনো একটা সাইডে মাইডে থাকবে। এর কাজ একটাই, সেটা হচ্ছে যে এই টাস্ক লিস্ট বা হোয়াট এভার, অর্থাৎ বলা যায় যে আপনি ওই যে আমি একটা সেভ করছিলাম মনে আছে, এইটা চলে আসছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, এই যে একটা ছবি এখানে চলে আসছে আর কি। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে কোনো ছবি টবি থাকলে এগুলো সেভ করে রাখবে আর কি, এই হচ্ছে মেইনলি কাজ। ইমোজিসের অপশন আছে এখানে, জিএফ এর অপশন আছে। ক্লিপবোর্ড তোরা কেউ ইউজ করে না, এটা একটা ইম্পর্টেন্ট কিছু না। ক্লাস শেষ হবে ভাইয়া, 36 বেজে গেছে। আচ্ছা, আমরা 50-এর মধ্যে শেষ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, 50ও না, বেশিক্ষণ লাগবে না, একটু ওয়েট করেন। এই যে এটা শেষ করে আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এরপর যদি আমি বলি স্ন্যাপ টুল দেখাইছি, হ্যাঁ, স্নাইপিং টুল আর কি, স্নাইপিং টুল দেখাইছি আমি আপনাকে। স্নাইপিং এন্ড স্কেচ, এটা এই একই কাজ আর কি। যদি দেখাই যে আমার এখানে পিন করা আছে, কারণ আমি সারাক্ষণ স্ক্রিনশট দিতে থাকি, কাজে টাজে লাগে। এখান থেকে নিয়ে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এটার উপরে চাইলে স্কেচ করতে পারবেন, আঁকতে রাখতে পারবেন, যা মন চায়, হাইলাইটার, অনেক কিছু করতে পারবেন এর উপরে। এগুলো হচ্ছে বেসিক্যালি কাজ। এই কাজটা মেনলি হচ্ছে কাউকে যদি পিসি থেকে স্ক্রিনশট দিতে চান তাহলে কাজে লাগে আর কি। নোটপ্যাড আমরা সবাই জানি। নোটপ্যাড কখন ইউজ করেন, বাংলা ভাষায় বুঝাই বলতেছি আপনাকে আমি। আচ্ছা, এটারে আমি, আচ্ছা এটা এমনি দিয়ে রেখে সমস্যা নেই। নোটপ্যাডের কাজ হচ্ছে বেসিক্যালি, আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না, হ্যাঁ, আমার সব কাজ হয় গুগল ডক্সে। কারণ বর্তমান যুগে সবখানে নেটওয়ার্ক আছে, গুগল ডক্স থাকে আমার, এবং গুগল ডক্সে আমি যাই করতেছি সব অটোমেটিকলি আমার ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে। আমার সেভ করার প্যারা খাওয়া লাগতেছে না। এখান থেকে যদি আমি ডিরেক্ট বের হয়ে যাই, আমার জিনিস অটোমেটিক সেভ হচ্ছে। আমার কিন্তু মাইক্রোসফট এড এই জিনিসটা না, ঠিক আছে, আমার কিন্তু মাইক্রোসফট এডে এই জিনিসটা কিন্তু হয় না। তো কাহিনী যেটা সেটা হচ্ছে যে গুগল ডক্সে আমি মেনলি কাজ করি। যে কোনো একটা মানে আমি যদি এখানে হালকেন এক্সপ্রেসে যদি জবসের পাশে হবস লিখে দিলাম ধরেন, এই যে অটোমেটিক সেভিং আইকন আসতেছে, সেভ হয়ে গেছে। সেভ ড্রাইভ মানে ড্রাইভে নিজে নিজে সেভ হয়ে যাচ্ছে আর কি। তো দেখা গেছে যে আপনার, আমি পার্সোনালি গুগল ডক্স ইউজ করি। তো দেখা যায় যে গুগল ডক্সের একটা বড় প্রবলেম কি, নেটওয়ার্কের বাইরে চলে গেলে এই ফাইল যদি আপনার অ্যাভেলেবল অফলাইন মোডে না দিয়ে রাখেন তাহলে এডিট করতে পারবেন না আবার। হ্যাঁ, তো তখন যেটা হয়, আমি এখানে কাজ রেখে থেমে যাই, থেমে গিয়ে এখানে আর কোনো কাজ করি না, আমি নোটপ্যাডে কাজ করি আর কি। বাকি পার্টগুলো আমি নোটপ্যাডে কাজ করি। দ্য নোটপ্যাড ইজ আ ব্যাকআপ। যখন নেট আসছে, নেট আসলো, নেট আসার পরে 1 2 সবকিছু দেওয়া পসিবল, এখানে সবকিছু ইউজ করতে পারবেন। নোটপ্যাডে আসার পরে যখন আসছে, জাস্ট এখান থেকে সরি এখান থেকে কেটে সুন্দর মতন জাস্ট এখানে দিয়ে বসাই দিবেন, এই শেষ। এই কাজটা বেসিক্যালি, এই কাজটা আমি আর কি করি। নোটপ্যাড আমার এছাড়া আর অন্য কোনো কাজে ইউজ হয় না। বাট এছাড়া নোটপ্যাডের আরো অনেক ইয়ে আছে। নোটপ্যাডে আরো অনেক অপশন রয়েছে। নোটপ্যাড আপনি ডিরেক্ট সেট আপ করতে পারবেন। তারপর এইচটিএমএল কোডার চেনেন তো, এইচটিএমএল এ কোড করে না, তারা মেইনলি সব কাজ কাম এই নোটপ্যাডের ভিতরেই করে। নোটপ্যাডের ভিতরে করার পরে এই এই ফাইলটা নোটপ্যাডে ক্লিক করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার, এই যে ধরেন আমি নোটপ্যাডে একটা ফাইল, আমি এই ফাইলটা সেভ করি। এই ফাইলটা ধরেন আমি সেভ করলাম, ডাউনলোডসে গিয়ে এফএফ লিখে সেভ করলাম, সেভ করলাম, এটা সেভ হয়েছে আর কি। হ্যাঁ, এখন আমি দেখি, সার্চ করি এখানে, তাহলেই হবে। এইচটিএমএল ফাইল নেম, দেখি কি জানি, নামটা ভুলে গেছি আর কি আমি। ডট এইচটিএমএল, আচ্ছা। এখন হচ্ছে তারা যেটা করে সেটা হচ্ছে তারা এই ফাইলের ভিতরে যায়, গিয়ে হচ্ছে ডাউনলোডতে যাবে, এই ফাইলটার হচ্ছে আপনার রিনেম করবে, রিনেম করে ডট এইচটিএমএল, ঠিক আছে। এখন যেটা হবে যে এটা একটা প্রপার এডিট ফাইল না আর কি। এই এইচটিএমএল ফাইল নামক সেভ করলে কি হয়, তখন হচ্ছে এটা একটা মানে এইচটিএমএল যে কোডটা, এই কোডটা তখন ব্রাউজারে রান করে আর কি। ব্রাউজারে রান করলে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রাউজার রান করলে তখন একটা প্রপার ওয়েবসাইট হিসেবে আর কি বের হয়ে আসে। হ্যাঁ, এটা অনেক অনেক ক্রিটিক্যাল জিনিসপাতি, এগুলা এগুলা বুঝবেন না এখন। কিন্তু কাহিনী যেটা,
মানে নোটপ্যাড মিনি এই কারণে ইউজ করতে দেখি আর কি আমি মেনলি, ঠিক আছে, বা এইচটিএম এক্সটেনশন মানে এক্সটেনশনটাকে জাস্ট চেঞ্জ করে দেয় আর কি। হ্যাঁ, একটা ফোল্ডার এক্সটেনশন দিয়ে চেঞ্জ দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। আমি যদি দেখাই আপনাকে কিছু একটা, যেমন এটা একটা ডাব্লুপিএস ফরম্যাটে আছে। হ্যাঁ, দেখি এটাকে আমি চেঞ্জ করতে পারি নাকি রিনেম দিয়ে। আগে প্রপার্টিসে যাই। আচ্ছা, এমনি না করে এটা ডিরেক্ট রিনেম, দেখি রিনেম দিয়ে দেখি এটারে কি হয়। এগুলা আগের টেকনিক আর কি, এগুলো এখন মোটামুটি তেমন একটা ইউজ করে না। বেসিক্স ডট পিডিএফ, দেখি এখন কোথাও হবে না। আচ্ছা, এখানে ওপেন হয়েছে। আচ্ছা, ডট পিডিএফ আসছে, মানে আমার যেটা এটা একটা পিডিএফ ব্রাউজার আর কি, মানে এটা পিডিএফও পড়তে পারে, এটা অলরেডি পিডিএফ মোডে ছিল। হ্যাঁ, ডাব্লিউপিএস যেহেতু হচ্ছে আপনার পিডিএফও পড়তে পারে, যার কারণে এখান থেকে ওপেন করে দিছে। এটা যাদের ডাব্লিউপিডিএফ নাই, যাদের ডাব্লিউপিএস নাই, তাদের যেটা হবে সেটা হচ্ছে যে তখন ওটা ব্রাউজারে নিয়ে যাবে আর কি। কি বলছি বুঝছেন? তখন ওটা ব্রাউজারে নিয়ে যাবে, ব্রাউজারে নিয়ে গিয়ে ওপেন করবে। আচ্ছা, দেখি আসেন। হ্যাঁ, এটা পিডিএফ ফরম্যাটে আছে। হুম, যার কারণে ফাইলস যদি আমি আপনাকে স্ট্রেট কাট দেখাই ভাই, তাহলে বুঝবেন যে অনেক ফাইলস আছে, দেখেন যে ডট ডক্স, একটা আছে হচ্ছে এক্স দিয়ে, আর একটা আছে সিএস দিয়ে। সিএস দিয়ে মানে কিন্তু হচ্ছে গুগলে, এটা গুগলে করা হয়েছিল, আর এক্স দিয়ে মানে হচ্ছে এটা ওয়ার্ড ফাইলে করা হয়েছিল, মানে মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়েছিল। এই জিনিসগুলো জানতে হবে কিন্তু। হ্যাঁ, একটা ফাইলের লাস্টে যদি ডট ডিও এক্স লেখা থাকে, তার মানে সেটা কি, সেটা করা হয়েছে, সেটা বানানো হয়েছিল মাইক্রোসফট ওয়ার্ডে। আর যদি বাই চান্স এটা লেখা থাকে কি ডিও সিএস, তার মানে কি সেটা গুগল ডক্সে করা হয়েছে বা গুগলের কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়েছে। এই হচ্ছে কাহিনী। আবার পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করলে সেটা আসে আপনার পিপিটিএক্স ডট পিপিটিএক্স। আবার যদি গুগল স্লাইড দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মেবি এসডিএক্স বা এরকম কিছু একটা আসে আর কি। হ্যাঁ, তো এই যে এক্সটেনশন নেমগুলো আলাদা করে বোঝা যায় আর কি, যে কোনটা কোনখানের জিনিস। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ, ডাটা অর্গানাইজেশন, ব্যাকআপ, ফোল্ডার স্ট্রাকচার, নেমিং। আচ্ছা, এই কাজগুলো কিন্তু মোটামুটি আমি এতক্ষণ ধরে দেখালাম আপনাদের, যে ফোল্ডার কিভাবে স্ট্রাকচার করতে হয়, নেম করতে হয়, ইচ এন্ড এভরিথিং সবকিছু মোটামুটি আপনাদের দেখানো হয়েছে। এই যে যেমন এই ফাইলটা ডক্স, হ্যাঁ, এটা এটা কিন্তু ডক্স মানে হচ্ছে এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডে এটা ওপেন করা হয়েছিল। কি বলছি বুঝছেন? এই হচ্ছে কাহিনী, যে ডক্স ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট আর কি বেসিক্যালি। এই হচ্ছে কাহিনী। তো ফোল্ডার স্ট্রাকচার আর নেমিং এর কথা যদি আমি বলি, এই যে একটু পরে ফোল্ডার স্ট্রাকচার আর নেমের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে ফোল্ডারটা যদি ট্রি ইউজ করেন, যে ট্রি মেথডটা আমি আপনাকে বললাম, এই ট্রি ইউজ করলে আসলে আর কিছু লাগে না, অটোমেটিকলি সবকিছু নিজে নিজে সেট আপ হয়ে যাবে। এটার কোনো ইস্যু না। আপনার মেইন টার্গেট থাকবে হচ্ছে এই জায়গাটা যাতে ক্লিয়ার রাখেন। আপনি এই জায়গায় যদি ভেজাল করেন, তার মানে উইন্ডোজ স্লো হবে। আর ট্রি এর কাজ এটাই। হ্যাঁ, আর প্রপারলি যদি আমি বলি, মাথায় রাখবেন যেখানে যেখানে ঢুকেন না কেন, এগুলা খালি। আমি অলওয়েজ প্রেফার করি দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে দিস পিসিতে যাওয়ার পরে এটার ভিতরে কিছু করার দরকার নেই আপনার, আপনি এই বাকিগুলো যেমন চাই করেন, কিন্তু লোকাল ডিস্ক সি বা ওএস সি এই টাইপের, বা এই যে যেটার সাথে হচ্ছে যে আপনার এই যে উইন্ডোজের একটা লোগো থাকবে, এই ফোল্ডার টাচ করার দরকার নেই। এই ফোল্ডারকে এই ফোল্ডার মতো থাকতে দিবেন, এবং এই ফোল্ডারে মিনিমাম 100 জিবি ফাইল খালি রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? মিনিমাম 100 জিবি ফাইল খালি রাখবেন। কারণ এই ফোল্ডারটা যদি আপনার ওভার হয়ে যায়, তাহলে কি হবে, উইন্ডোজ স্লো হয়ে যাবে, আপনার উইন্ডোজ পিসি ঠিক মতন কাজ করবে না, পিসি বেয়াদবি করবে, এক কথা বলা যায়। আর ক্লাউড ব্যাকআপের কথা যদি আমি বলি, আমাদের এই কোর্সেরই গুগল ড্রাইভ নিয়ে একটা ক্লাস নিয়েছিল মেবি আনাস ফেরদৌস ভাই। তো উনার ক্লাস যদি আপনারা দেখে থাকেন, তাহলে ড্রাইভ কিভাবে কাজ করে, ইচ এন্ড এভরিথিং সবকিছু বুঝতে পারবেন। গুগল ড্রাইভের কথা উনি বোঝানো হয়েছে, উনি বুঝাইছে। ওয়ান ড্রাইভের কথা যদি আমি বলি, ওয়ান ড্রাইভ হচ্ছে, আমি নিজে ওয়ান ড্রাইভ চালাই না, ওয়ান ড্রাইভ আমার এখন অফ করা, ঠিক আছে, বাট ওয়ান ড্রাইভ হচ্ছে উইন্ডোজের, গুগলের যেমন গুগল ড্রাইভ আছে, উইন্ডোজের ওয়ান ড্রাইভ আছে। উইন্ডোজের ওয়ান ড্রাইভের ভিতরে আপনি ওই 5 জিবির মতন ফাইল পাবেন, আর গুগল ড্রাইভের ভিতরে 15 জিবি ফাইল পাবেন। হ্যাঁ, 15 জিবি যেহেতু বেশি ওখানে, এই কারণে আমি গুগল ড্রাইভ ইউজ করি। বাট অফিসিয়াল ডকুমেন্ট, অফিসিয়াল কাজ, যারা একদম কর্পোরেট লেভেলের কাজ করে, তারা কিন্তু মেনলি ওয়ান ড্রাইভ ইউজ করে। ঠিক আছে, তারা কিন্তু মেনলি ওয়ান ড্রাইভ ইউজ করে, কারণ ওই যে একটা উইন্ডোজ অ্যাকাউন্টের আন্ডারে সবগুলো থাকে, ওই এক ড্রাইভের জিনিসপাতি সব একখানে গিয়ে ঢোকে আর কি। এই হচ্ছে কাহিনী। কোনো ফাইল ডাবল থাকলে অটোমেটিক একটা ফাইল,
কোনো ফাইল ডাবল থাকলে যদি এটা আসলে আপনার দেখতে হবে, এটা আসলে উইন্ডোজ বুঝবে না। বুঝছেন, এটা আসলে কম্পিউটারের মতন না। এটা আসলে কম্পিউটারের মতন না যে হচ্ছে কি আপনার ওই ফোনের মতন না যে সেম ফটো সিলেক্ট করে ডিলিট করে দিবে, জিনিসটা এরকম না। কম্পিউটার একটু অন্যভাবে কাজ করে। তো তো কম্পিউটারের যেটা সেটা হচ্ছে যে কম্পিউটারে আপনি সেম ফাইল দুইবার সেভ করতে পারবেন না। হ্যাঁ, আমি যেমন যদি বলি কম্পিউটার এই ফাইলটাই ধরেন সেভ করি, দাঁড়ান এটাই পিডিএফ সেভ করি। হুম, এটাই পিডিএফ হিসেবে সেভ করি, ডাউনলোডসে গিয়ে সেভ করে দিয়ে আসি। সেভ হইছে, হ্যাঁ। এখন যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে যে ডাউনলোডে যাই, এই যে এটা কম্পিউটার বেসিস নামে একটা ফাইল সেভ হয়েছে। এখন কাহিনী যেটা হবে, আমি যদি ফাইলটা আবার সেভ করা ট্রাই করি, দেখেন কি হয়। এই যে অটোমেটিক নাম চেঞ্জ করে দিছে ও। হ্যাঁ, অটোমেটিক কি নাম চেঞ্জ করে দিছে, ঠিক আছে। আমি যদি এটা কম্পিউটার সেভ মানে এটা যদি আমি দিয়ে দেখি তাহলে দেখবেন যে অটোমেটিক শো করতেছে যে আগে থেকে ফাইল আছে। তারপর যদি জোর করে সেভ করি তাহলে কি হয় দেখেন। ফাইল কিন্তু, দাঁড়ান, হ্যাঁ, ফাইল দুইটা সেভ হয়েছে। কি বলছি বুঝছেন? তো কম্পিউটারে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ফাইল দুইটা সেভ হবে, এটা আপনার ডিলিট করার কোনো অপশন নাই, মানে আপনার নিজে নিজে চেক করতে হবে আর কি, নিজে নিজে চেক করে ডিলিট করতে হবে। কিন্তু একটা কাজ করবেন সেটা হচ্ছে যে মাথায় রাখবেন এইগুলা মানে এই একটা আমি ডিলিট করে দেই। যদি আপনার ফাইল যদি দুইটা সেভ হওয়ার মতন সিচুয়েশন আপনি পড়ে যান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে বলি। ধরেন একটা ফাইল মাত্র এডিট করছেন, এখন খালি একটা সাইন এড করে আবার এডিট করবেন, তাইলে কি করতে হবে, এই ডাউনলোডে গিয়ে আপনি যখন কোনো কিছু সেভ করবেন, সুন্দর মতন সেভেজে ক্লিক করলে এই ফাইলের উপরে আবার ক্লিক করবেন, তখন একটা অপশন আসবে যে রিপ্লেস করবো নাকি, রিপ্লেস করে দিবেন তাহলেই হবে। এবং আগের দুইটা ফাইল ডিলিট হয়ে যাবে অটোমেটিক। কি বলছি বুঝছেন? রিপ্লেস করে দিবেন, তাহলে আগের ফাইল অটোমেটিক ডিলিট হয়ে নতুন ফাইলটা ঢুকবে আর কি ওইটার জায়গায়। এ হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন আমাদের তানভীর ভাই, তানভীর ভাই ক্র্যাক নিয়ে বলতেছিলেন। একটা ওয়েবসাইট বলি আপনাকে, গেট ইনটু পিসি। এই যে একটা ওয়েবসাইট আই গেট ইনটু পিসি, এই ওয়েবসাইটটা আমি আপনাদের বলে দিচ্ছি। হোম পেজে যাই, এখানে কিছু ইয়াতে দিবে আর কি আপনাকে। একটু তিরিং বিরিং করতেছে। আচ্ছা, আমরা তো হোমেই আসছি। আচ্ছা, এগুলো আসবে একটু, এগুলো আসবে একটু, ব্যাড ব্যাস ব্যাস খাবেন, এখানে কিছু করার নেই। বাট এই যে ওয়েবসাইটটা আবার বলে দিতেছি, হ্যাঁ, এটা আমি এখানে দিতে পারবো না, ক্র্যাক ওয়েবসাইট আমি ফেসবুকে দিতে পারবো না, দিলে ব্যান খেয়ে যাবো। গেট ইনটু পিসি লিখে সার্চ দিবেন গুগলে, হ্যাঁ, গুগলে সার্চ দিলে আসবে এই ওয়েবসাইটটা। এটাতে গিয়ে অল সফটওয়্যার ক্যাটাগরিতে ক্লিক করবেন, বা যে কোনো একটা যেটা মন চায় ক্লিক করার পরে কি হবে, হোমে যাবেন। হোমে গেলে আপনাকে হোমে নিয়ে আসবে আর কি। এটার ভিতরে আপনার গেম থেকে শুরু করে সবকিছু আছে, সবকিছু যে কোনো গেমও পাবেন এটার ভিতরে। আমি জিটিএ লিখি, দেখেন কি আসে। জিটিএ লিখলাম, এই যে জিটিএ ভাই সিটি আসছে আর কি। বেসিক্যালি মানে সার্চ মানে আপনাকে বের করে দিচ্ছে আর কি, এক কথা বলা যায়। বাট অ্যাপ্লিকেশনও থাকার কথা, একটু খুঁজলে কিছু খুঁজলে পাবেন আর কি, হ্যাঁ। তো এটার ভিতর যেটা মাইক্রোসফট লিখে সার্চ দিবেন, মাইক্রোসফট লিখে সার্চ দিবেন, বিআই রিপোর্ট, এই যে 2013 আছে, 16 আছে, 24ও পর্যন্ত আছে, 25-এ চলে আসবে সামনে হয়তোবা। এটার ভিতরে কি কি আছে সব আছে, এক্সেল, লিঙ্ক, ওয়ান নোট, সবকিছুর অপশন আছে। জাস্ট এখান থেকে গিয়ে ডাউনলোড করবেন, আর এটাও ডাউনলোড করবেন। কারণ যারা ইনস্টল করতে পারেন তাদের করার দরকার নেই, বা যারা পারেন না তারা এটাও একটু ডাউনলোড করবেন। ডাউনলোড করলে একটা ভিডিও ডাউনলোড করবে আর কি, বেসিক্যালি ওই ভিডিও দেখলেই হবে, ওই ভিডিও বসে বসে ভিডিও দেখে দেখে ভিডিওতে যেটা যেটা করে ওইটা করবেন আর কি, হ্যাঁ। আর ওদের এই যে ওদের কিন্তু প্রত্যেকটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হবে। জিপ ফাইল কি আপনাকে দেখাই, ডাউনলোড ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন ডাউনলোড শুরু হবে আর কি, আস্তে আস্তে শুরু হবে। ফ্রি জিনিস তো একটু ঝামেলা করবে আর কি। হুম, হুম। আরে ভুলে অন্যটা করে দিছি, এটা ইয়া দিই, রিফ্রেশ দিই তাইলেই হবে, সমস্যা নেই।
কাহিনী কি এই টাইপের, মানে এদেরকে অপেরা জেক্স আর কি একটু টাকা মাকা মনে হয় খাওয়াইছে আর কি, যার কারণে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে অপেরা জেক্স ফ্রিতে দেওয়ার চেষ্টা করে। এই যে দেখছেন একটা, আমার কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। হ্যাঁ, তো এই জিপ ফাইল যখন আবার ক্লিক করে ওপেন করতে যাবেন তখন পাসওয়ার্ড চাবে একটা, বুঝছেন? পাসওয়ার্ডে দিবেন 123, পাসওয়ার্ড নিচে লেখা থাকবে 123, অথবা এই যে অ্যাপ্লিকেশনটা নামাইছেন ওইটার নাম লিখে গেট ইনটু পিসি পাসওয়ার্ড লিখে সার্চ দিবেন আর কি। যেমন মাইক্রোসফট ওয়ার্ড 2024 গেট ইনটু পিসি জিপ পাসওয়ার্ড লিখে সার্চ দিলে ওদের ওই যে গুগলের একটা নতুন এআই ওভারভিউ একটা অপশন আসছে, যেহেতু এরা অটোমেটিকলি দেখাবে আর কি যে আপনি কোনখানে কি করবেন, মানে পাসওয়ার্ডটা অটোমেটিকলি শো করবে আর কি, ওয়েবসাইট ঘেটে পাসওয়ার্ডটা বের করে নিয়ে আসবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। এরপরে এই ভিডিও দেখে দেখে জাস্ট ইনস্টল করে ফেলবেন আর কি। হ্যাঁ, যদিও যদিও দেখে দেখে লাফায় লাফায় এখনই উইন্ডোজ 24 ডাউনলোড করতে যান না, দরকার নাই। চেষ্টা করবেন উইন্ডোজ 16 প্রো অথবা 13 প্রো চালানোর। কারণ কি, ক্র্যাক যেহেতু, পুরান ভার্সনগুলো ক্র্যাক ইজিলি চলে আর কি। হ্যাঁ, নতুন ভার্সনগুলো ক্র্যাক চালাতে গেলে একটু ঝামেলা করে, পুরান ভার্সনগুলো ক্র্যাক ইজিলি চলে, ইজিলি চালাইতে পারবেন। খুব আহামরি ডিফারেন্স জিনিসটা এরকম না। আমি যদি আমার উইন্ডোজ কত সেটাই বলি, দাঁড়ান, ওয়ার্ড কত আমারটা আমি জানি না। আমারটা মেবি ওয়ার্ড 21 অথবা 24 এরকম কিছু একটাই হবে। হ্যাঁ, আরেকটা সিক্রেট জিনিস আছে, যখন ওই ক্র্যাক যখন শেষ হবে, নষ্ট হবে, তখন আপনার কাছে কিন্তু প্রোডাক্ট কি চায় মনে আছে? প্রোডাক্ট কি চায়, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস ফ্রি প্রোডাক্ট কি, যে ভার্সন 2016 চলে 2016 যাবেন, ভুটেকের ভিতরে যে এরকম অনেকগুলো লিস্ট থাকবে আপনার কাছে, আনলিমিটেড অ্যামাউন্ট অফ ইয়া থাকবে, লিস্ট থাকবে। দাঁড়ান আমি দেখাই, এখানে কোথাও একটা এই যে দেখছেন, এই যে এতগুলো লিস্ট দিয়ে রাখছে, দেখছেন এতগুলো লিস্ট দিয়ে রাখছে। এই প্রোডাক্ট কিগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন আর কি, যে কোনো একটা লেগে যাবে ভাই, যে কোনো একটা লাগবেই। ঠিক আছে? না, ক্র্যাক ইউজ করলে হ্যাক হবে না, সমস্যা নেই। ক্র্যাকটা যখন ইনস্টল করবেন তখন অ্যান্টিভাইরাস অফ করে দিবেন। আগের ক্লাসগুলো ভাই এইসব রিলেটেড ইস্যু ভাই কাইন্ডলি একটু পেজে নক দিয়ে বলেন। এগুলোর ব্যাপারে আমি আসলে জানি না, কি করবে না করবে কিছুই জানি না। পেজে নক দিয়ে জানাইলেই হবে, কি বলছি বুঝছেন? পেজে নক দিয়ে বলবেন যে এই কাহিনী, তাহলেই হবে। আর এই যে যে কোনো এই যে প্রোডাক্ট কি যেগুলো দিছে, এই যে প্রোডাক্ট কিন্তু সবগুলো না, কিন্তু এই যে একটা একটা প্রোডাক্ট কি, এটা প্রোডাক্ট কি, কপি করবেন, কপি করে ওই যেখানে প্রোডাক্টের চাবে পেস্ট। হ্যাঁ, এরকম ধরে পেস্ট, তাহলে এটা কপি হয়ে গেছে। ঠিক আছে, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে একটা একটা করে ট্রাই করবেন, যে কোনো একটা না একটা লাগবেই ভাই। যেটা লাগবে ওটা সেভ করে রাখবেন সাইডে। হ্যাঁ, প্রোডাক্ট কির প্যারা কি, প্রোডাক্ট কি প্যারা হচ্ছে যে প্রোডাক্ট কি এবার ধুমধাম শেষ হয়ে যায়, মানে প্রোডাক্ট কি হচ্ছে বেসিক্যালি আরেকজন মানুষ মাইক্রোসফট অফিস কিনছিল, কিনে আপনাকে কিনে আপনাকে এই প্রোডাক্ট কিটা দিছে আর কি, বুঝছেন? তার প্রোডাক্ট কিটা সে পাবলিক করে দিছে আর কি, তো এখন তার আন্ডারে আপনি কাজ করবেন। কিন্তু সে আপনার মানে ফাইল যে হ্যাক করবে বা ফাইল নিবে এরকম কোনো অপশন নাই। এটাই হচ্ছে মোটামুটি কাহিনী। আছে কি বলছে ভাইয়া, অ্যান্টিভাইরাস অফ করবো কেন? কারণ হচ্ছে ওই যে যেটা আমি বললাম, ক্র্যাক চালাচ্ছেন তো ভাই, উইন্ডোজ তো চায় না আপনি ক্র্যাক চালান, উইন্ডোজ তো চায় না, বুঝেন নাই? যার কারণে ও কি করবে, ও এটাকে আটকায় দিবে, ইনস্টলেশন প্রসেসটাকে ও আটকায় এই ইন্টার জিনিসটাকে ব্যান মেরে দিবে। এরপরে কি হবে, এরপরে আর ওই এক সফটওয়্যার আপনি চালাতে পারবেন না, মানে অন্য কোনো, কারণ এগুলো তো সফটওয়্যার, আমাদের চোখে সফটওয়্যার, কিন্তু ওই যে ব্যাকএন্ডে কিন্তু 001100000 কিছু একটা চলতেছে। ঠিক আছে, তো ওই স্পেসিফিক যে কোডটা বা স্পেসিফিক কোডটা সে ব্যান করবে, আপনার পিসির জন্য সে ব্যান করে দিবে। নেক্সট টাইম থেকে ইনস্টল করতে দিবেন আর কি, যে ভাই একজন আছে অ্যান্টিভাইরাস অফ না করলে ইনস্টল হবে না, মানে ইনস্টল করতে দিবেন আর কি। আপনার অ্যান্টিভাইরাসের কাজ কি, বাইরে থেকে ওর পারমিশন ছাড়া বা ওর জোনের বাইরে যা থাকবে সবকিছু আটকাবে। ঠিক আছে, তো ওই কাজ একটাই, সেটা হচ্ছে যে ওই জিনিসটা আটকাই দিবে, এই হচ্ছে মূল কাজ আর কি। অ্যান্টিভাইরাস অফ করবেন, অ্যান্টিভাইরাস অফ করে সুন্দর মতন ইনস্টল করবেন, করে আবার অ্যান্টিভাইরাস অন করে দিবেন। ঠিক আছে, আবার অ্যান্টিভাইরাস অন করে দিবেন। এই হচ্ছে কাহিনী মোটামুটি। কারো কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জানাই দিবেন, একটু জানাই দিবেন। আর লাস্ট মোমেন্ট যেহেতু, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন ভাইয়া। মাত্র 11টা শেয়ার, যেখানে আমার আগের লাইভগুলো 30-35টা শেয়ার গেছে। এটা কোনো কথা? মাত্র 11টা শেয়ার, সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, 28 জন যারা দেখতেছেন, যারা করেন নাই কাইন্ডলি শেয়ার করে দেন। আচ্ছা, আর কারো কারো কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন কিছু আছে? সার্টিফিকেট বা অ্যাটেন্ডেন্স শিট এই টাইপের ইনফরমেশন ছাড়া আর কি,
অন্য টাইপের যে কোনো। বলেন। আমি নতুন কম্পিউটার কিনেছি, কিন্তু সমস্যা হলো হঠাৎ কম্পিউটার অফ হয়ে যায় এবং ডেস্কটপে কালো পর্দা নেমে যায়। এর সমাধান কি? ডেস্কটপে কালো পর্দা, হ্যাঁ এটার সমস্যা, এটার রিজন দুইটার, সমাধানও দুইটা। র্যাম কয় জিবি ভাই একটু জানান তো আপনার? র্যামটা কয় জিবি একটু বলবেন? আপনার এটার ইউজুয়ালি ইস্যু যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এক নাম্বার হচ্ছে আপনার ড্রাইভ আপডেট করা নাই। হ্যাঁ, ড্রাইভ আপডেট করা নাই। ড্রাইভ বলতে আমি কি বুঝাচ্ছি আপনাকে দেখাই দাঁড়ান। যেমন আমার এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড, হ্যাঁ, এটার অ্যাপের ভিতরে যদি আমি যাই, দেখবেন এই যে একটা অপশন ওপেন হবে। হ্যাঁ, এই যে ড্রাইভার্স অপশনে গেলে এই যে স্টুডিও ড্রাইভার হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, গেম রেডি ড্রাইভার, এই যে হোয়াট এভার ইট ইজ, সবকিছুই বেসিক্যালি আপনি চাইলে অন করতে পারবেন আর কি। যেমন আমার স্টুডিও ড্রাইভার ইনস্টল করা আছে, এখন গেম ড্রাইভারটা আমি ইনস্টল দিছি আর কি। তো এই ড্রাইভারগুলো যদি আপনার ইনস্টল করা না থাকে পিসিতে, তখন হচ্ছে এই টাইপের প্রবলেম হয়, থামধুম বন্ধ হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যু কোনো ছিল ওই সময় হয়েছিল আর কি। তো এই টাইপের ইনস্টলগুলো প্রত্যেকটা ড্রাইভার, যেমন আমি স্টুডিও ড্রাইভার অ্যান্ড প্লাস গেম ড্রাইভার হোয়াট এভার ইট ইজ সবকিছু আমি ইনস্টল করে রাখি। হ্যাঁ, গেম ড্রাইভার হোয়াট এভার ইট ইজ সবকিছু আমি ইনস্টল করে রাখি। হ্যাঁ, ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। 16 জিবি র্যাম, 16 জিবি র্যাম তো তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। আপনার ড্রাইভার ইস্যু ভাই মেনলি, হয় র্যাম যদি কম পাওয়ারফুল থাকে তাইলে আপনার এই টাইপের ব্ল্যাকআউট খায়, অথবা ড্রাইভার ঠিক মতন ইনস্টল করা নাই। ঠিক আছে, আরেকটা অ্যাপ্লিকেশন আমি আপনাকে বলি। আপনার পিসি কি ইন্টেল নাকি রাইজেন ভাই? তানভীর ভাই, ইন্টেল নাকি রাইজেন, মানে সিপিইউ কি ইন্টেল নাকি রাইজেন? ইউ উইথ, আচ্ছা রাইজেন, বুঝছি। তাহলে আপনি সার্চ দিবেন হচ্ছে অনলাইনে যে রাইজেন ড্রাইভার আপডেট লিখে সার্চ দিবেন। হ্যাঁ, সার্চ দিবেন, রাইজেনের অথেন্টিক ওয়েবসাইট আসবে আর কি। ঠিক আছে, রাইজেনের অথেন্টিক ওয়েবসাইট আসবে। এই যে ডাউনলোড উইন্ডোজ ড্রাইভার, এই ড্রাইভারটা আমার যেহেতু ইন্টেল আমার এখানে লাগবে না, আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে যা যা বলতেছে সব, আপনি এখানে যা যা বলতেছে সব করবেন। ঠিক আছে, আপনার ড্রাইভার হয়তো বা পুরান হয়ে গেছে আর কি, মানে ড্রাইভার পূরণ হওয়ার কারণে অটোমেটিকলি এটা হচ্ছে আপনার ড্রাইভারগুলো আপডেট করে দিবে আর কি। এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন অটোমেটিকলি জিনিসগুলো ড্রাইভার করে দিবে আর কি। শিট ফিল আপ করলে কি আমি সার্টিফিকেট পাবো ভাইয়া? এটা আমি জানি না, আপনি করে রাখেন, পারলে এখনই করেন, নাহলে পরে করেন, যে কোনো করেন, করে রাখেন আর কি। র্যাম রোম এসএসডি উইন্ডোজ কোর আই, উইন্ডোজ কি ভাই, কোর আই টিসি কত হলে ভালো হয়? র্যাম লাগবে 16 জিবি, রোম কমপক্ষে যেটা বললাম আর কি 256 জিবি এসএসডি সাথে 1 টিবি এসডিডি, অথবা পুরাটা এসএসডি 500 জিবি এসএসডি অথবা 1 টিবি এসএসডি। হ্যাঁ, এসএসডি থাকলে ভালো আর কি। বাট যদি বাজেট কম থাকে আপনার, তাইলে 1 টিবি একটা এসডিডি নেবেন আর 256 জিবির একটা এসএসডি নেবেন। এসএসডির ভিতরে আপনার উইন্ডো এগুলা ওই দোকানে গেলে ওনারা সব নিজে নিজে করে দিবে। ঠিক আছে, এগুলো ওনারাই সেট আপ করে দিবে, সমস্যা নাই। উইন্ডোজ তো আপনার 11 বেস্ট, 16 জিবি থাকলে উইন্ডোজ 11। আর কোর আই, একটা কঠিন খেলা বলি, কেউ আমাকে একটু বলেন তো, কোর আই 3 8 জেন বেশি পাওয়ারফুল নাকি কোর আই 5 3rd জেন বেশি পাওয়ারফুল? এই যে কোনো একজন অ্যান্সার দিন তো দেখি। কোর আই 5 কিন্তু 5 3rd জেন, আর কোর আই 3 8 জেন, কে বেশি পাওয়ারফুল একটু বলেন তো দেখি, গেস করেন তো। হ্যাঁ, এই যে তানভীর ভাই ঠিক বলছে, কোর আই 3 8 জেন বেশি পাওয়ারফুল। হ্যাঁ, কোর আই 3 8 জেন বেশি পাওয়ারফুল, মানে কি আপনার কোরের উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে না, আপনার জেনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জেনের উপর গিগাহার্টজ থেকে শুরু করে কতটুকু লোড নিতে পারবে এগুলো ডিপেন্ড করে। যেমন আমি আমি হচ্ছে আপনার 2 সপ্তাহে একটা ল্যাপটপ কিনছি, আমার কাছে অপশন ছিল দুইটা। একটা ছিল হচ্ছে আপনার ল্যাপটপের
দুইটারে ছিল 16 জিবি র্যাম, দুইটাই ছিল 16 জিবি র্যাম। আপনার একটা ছিল কোরাই 3 8 জেন, আর একটা ছিল কোরাই 5 4 জেন। ঠিক আছে, বাট আমি জানি কোরাই 3 8 জেন বেশি পাওয়ারফুল 4 জেন থেকে, এখন আমি কোরাই 3 8 জেন নিছি। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোরাই 1st জেন কিনলে বসে থাকলেন, দাম বেশি, মনে করলেন যে আয় হ্যাঁ কোরাই আমার, হ্যাঁ যেমন আমি কোরাই 7 13 HX নিছি, 13-এর উপর কিছু নাই, যার কারণে এটা বেস্ট, সব থেকে বেস্ট এটা। কি বলছি বুঝছেন, মানে 7 জেনের মধ্যে সব থেকে বেস্ট এটা। ঠিক আছে, আবার কোরাই 9 কিন্তু কোরাই 9-এর 4 5 জেন কিন্তু আমার 13 এর সাথে পারবে না, হেরে যাবে হ্যাঁ। ঠিক আছে, so এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো ওই যে কিনতে গেলে কোরাই 3 কোরাই 5 না দেখে জেন দেখবেন, জেন কোনটা বেশি পাওয়ারফুল ওইটাকে দেখবেন। ঠিক আছে, আপনার এই যে ইয়া আছে, প্রসেস আছে আপনার, স্টারটেক চিনেন তো না? সবাই তো স্টারটেক চিনে, স্টারটেকে, আর আপনি এই যে বসে বসে এই যে স্টারটেকে যাবেন, যারা পিসি বিল্ড করবেন স্টারটেকে যাবেন, স্টারটেকে গিয়ে এই যে ওদের পিসি বিল্ডার অপশন আছে একটা, কই গেল, কিরে কই, উম, অথবা কম্পেয়ার লিস্টে যেতে পারেন, সমস্যা নেই, কম্পেয়ার করলেও পারেন, এই যে পিসি বিল্ডার ক্লিক করলে এই যে সবকিছু সবকিছু চুজ করতে পারবেন, মনিটর থেকে শুরু করে সবকিছু চুজ করতে পারবেন, একটা ফাইনাল বাজেটও ধরাই দিবে আপনাকে, এবং এটা যদি ইএমআই তে নেন কত হইতে পারে প্রতি মাসে এটাও ধরাই দিবে আপনাকে। তো মাথায় রাখবেন। আমি যদি একটা সিম্পল জিনিস দেখাই আপনাকে, একটা সিপিইউ দেখাই আপনাকে, আমি কোরাই 3 10 জেন এটা অ্যাড করলাম। আচ্ছা এটাতে যাই, আবার এটাতে যাই, গিয়ে এই যে একটু কম্পেয়ার দিই, একটু কম্পেয়ার দিই, একটা ঢুকছে ইন্টেল কোরাই 5 লেগে সার্চ দিয়ে দেখেন কি আসে। কোরাই 5 40, হ্যাঁ এত পারবো না, এগুলা হেরে যাবে আবার। 10 10 10, ডিরেক্ট পিসি দেখাই দিচ্ছে কেন আমাকে, আজিব তো। স্টারটেকের এসিও খারাপ হয়ে গেছে, আগে অনেক ভালো এসিও ছিল। কোরাই 5 4th জেন, দেখি এখন কি আসে। কোরাই 5 4 জেন কি স্টক আউট হয়ে গেছে নাকি, নাকি মানে বাজার থেকে বের হয়ে গেছে নাকি? আচ্ছা এখানে লিখি 5 5 4th জেন। হুম, এটা স্টারটেকে ফালাই। আচ্ছা এই প্রোডাক্ট নাই, স্টক আউট হয়ে গেছে, বা মানে ওরা লিস্ট থেকে উঠাই দিছে আর কি। আমি যদি অন্য কিছু দেখি, কোরাই 5 লিখে সার্চ দিই, এই প্রাইস রেঞ্জের মধ্যে কোরাই 5 পাচ্ছি না আর কি, এ হচ্ছে ঝামেলা বুঝছেন, প্রাইস বেশি কিন্তু 12 জেন 13 জেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল এগুলা। 12 জেন না পাচ্ছি না, এনিওয়েজ দেখানোর চেষ্টা করলাম আর কি। শিটটা আমি পিডিএফ বানাই, পিডিএফটা হচ্ছে আমি কমিউনিটি ম্যানেজারকে দিয়ে দিচ্ছি, উনি সামহাও যদি পসিবল তাইলে আপনাদের দিবে, এছাড়া দিবে না, হ্যাঁ। কারণ এটা দেওয়াটা তো আসলে টাফ, কিভাবে দিবে, আপনাদের তো মেল করে সবাইকে তো পাঠানো সম্ভব না। সো উনি চেষ্টা করবে আর কি দেওয়ার, এই হচ্ছে কাহিনী। তো আর কারো কোনো কোশ্চেন্স থাকলে কাইন্ডলি একটু জানাই দেন, তাহলে নাহলে আমি লাইভটা এন্ড করে দিব, অলরেডি অনেক রাত হয়ে গেছে, 11টা 4 বাজে। কারো কোনো কোশ্চেন আছে? Anyone? Does anyone have any question?
ও ডকের লিঙ্ক না ভাই, ডকের লিঙ্ক দিতে পারবো না। ডকের লিঙ্ক দিলে, কারণ ডকের লিঙ্ক দিয়ে কিন্তু আপনার জিমেল আইডি হ্যাক করা পসিবল, আপনি জানেন। আমি মানে বলতেছি না যে আপনারা কেউ করবেন, বাট করে আর কি, করা পসিবল, যার কারণে ডকের লিঙ্ক কখনো পাবলিক দিতে হয় না আর কি, পাবলিকলি। ড্রাইভ লিঙ্ক হ্যাক করা যায় না, তাও ওটাও করে ফেলে। দেখেন না কত বিভিন্ন ধরনের ড্রাইভ লিঙ্ক বের হয় ধুমধাম, ড্রাইভ লিঙ্ক হ্যাক করে ফেলে। ড্রাইভ লিঙ্ক হ্যাক করে পাবলিক করে দেয় আর কি, তারপরে তো কাহিনী হয়ে যায়। কোনো কিছু ফাইল অ্যাপ ভিডিও ডাউনলোড করলে তো ডাউনলোডসের সি ড্রাইভে ডাউনলোড হয়, তাহলে তো কম্পিউটার স্লো হবে। এখন আমি চাচ্ছি সি ড্রাইভ। ও, এটা তো হচ্ছে এই যে আপনি সেটিংয়ে যাবেন, এটা সবখানে একই সিস্টেম। হ্যাঁ, সেটিংয়ে যাবেন, ডাউনলোডস যাবেন, এই যে দেখছেন আমারটাও সি ড্রাইভে দেওয়া। হ্যাঁ, আমারটাও সি ড্রাইভে আমি দিয়ে রাখছি, বা এটা চেঞ্জ করা যায় আর কি। এই যে মানে আমি আবার দেখাই আপনাকে, সেটিংয়ে যাবেন, হ্যাঁ, সেটিংয়ে যাবেন, ডাউনলোডসে ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোডসে ক্লিক করলে এই যে এখান থেকে চেঞ্জ করার অপশন আছে আর কি, চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করা যায় আর কি। মানে আমি চাইলে অন্য কোনো ফোল্ডার এটা চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি যদি দিস পিসিতে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্টে গিয়ে ব্র্যাকের ভিতরে দিয়ে দিই, তার মানে এখন আমি যাই ডাউনলোড করবো সব ব্র্যাকের ভিতর গিয়ে ঢুকবে, ওই ফোল্ডার ভিতর গিয়ে ঢুকবে। ঠিক আছে, এটা আমি ডাউনলোডে দিয়ে রাখি। আর এমনিতে এই যে এই একটা অপশন অফ করে রাখবেন যে আস্ক ওয়্যার টু সেভ ইচ ফাইল বিফোর ডাউনলোডিং। এটা মানে বাই ডিফল্ট বন্ধ করা থাকে, ডিরেক্ট ডাউনলোড করে ফেলে আর কি। এটা অন করে রাখবেন আর কি। এটা অন করলে কি হবে, যে আমি যেমন প্রত্যেকবার যখন ডাউনলোড করতে যাই, খেয়াল করছেন আমার কাছে জিজ্ঞেস করে, হ্যাঁ, সেভ, ক্যান্সেল, সেভ অ্যাস, সেভ অ্যাস, সেভে যদি ক্লিক করি সি ড্রাইভে যাবে। সেভ অ্যাসে ক্লিক করলে যেখানে মন চায় সেখানে সেভ করতে পারবো। আর যদি আমি ক্যান্সেল করি তাহলে তো ডাউনলোড ক্যান্সেল হয়ে গেছে। এই, বুঝতে পারছেন? জি7 মানে হচ্ছে এটা গেমিং সিরিজের প্রসেসর। ঠিক আছে, জি7 মানে হচ্ছে গেমিং সিরিজের প্রসেসর। আমি বুঝাই বলি, ইউ মানে হচ্ছে কর্পোরেট সিরিজ, হ্যাঁ, ইউ মানে সরি আপনার, এইচ মানে হচ্ছে মেবি কর্পোরেট সিরিজ, জি মানে হচ্ছে গেমিং সিরিজ, আর ইউ মানে হচ্ছে আল্ট্রা সিরিজ। আল্ট্রা সিরিজ মানে হচ্ছে এদের কাজ গেমিং প্লাস কর্পোরেট দুইটাই করতে পারে আর কি। ঠিক আছে, আর এক্সএস, এক্স, এক্স যেটা, এক্স মানে হচ্ছে যে এটা হচ্ছে আলটিমেট গেমিং সিরিজ আর কি। এবং এইচ এক্স এবার দেবেন, মানে ইউজি আছে দেখবেন, ইউজি থাকে, এইচ এক্স থাকে, ইউএফ থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে গেমিং মানে কম্পিউটারের সিপিইউর সিরিজ আর কি। কি বলছি বুঝছেন, এগুলো হচ্ছে সিপিইউর সিরিজ। তো আমারটা যেমন এইচ এক্স, আমারটা এইচ এক্স মানে হচ্ছে এটা কর্পোরেট কাজের জন্য ভালো, মানে হাই লেভেলের কর্পোরেট কাজ করতে পারবে, তার পাশাপাশি কি হাই লেভেলের গেমও খেলতে পারবে, দুইটার জন্যই ভালো আর কি। ম্যাকবুকে কি উইন্ডোজ রান করবে? করে ভাই, করে, কিন্তু এটার ভিতর অনেক ঝামেলা আছে। এটা মানে এটা স্বাভাবিক মানুষের জন্য না, অস্বাভাবিক মানুষের জন্য করে। আমার একটা ফ্রেন্ডই আছে রিসেন্টলি, ও উইন্ডোজের ভিতরে ম্যাকবুক নামাইছে, মানে উইন্ডোজের ভিতর ওএস সিস্টেম প্লাগ ইন করাইছে আর কি। কিন্তু অনেক সময় লাগছে, ওর 4 দিনের মতন টাইম লাগছে, অনেক কোডিং করতে হয়, অনেক ঝামেলা, এটা অনেক ঝামেলা, এটা ইজিলি করা যায় না। সার্টিফিকেট, সার্টিফিকেট, সার্টিফিকেট কবে দিবেন? সার্টিফিকেট দিবে ভাইয়া, দিবে। এটা তো পেজে নক দেন, তাইলেই হবে, তাইলেই হবে, আয় হায়। সার্টিফিকেট কবে দিবেন এটা পেজে জিজ্ঞেস করলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। এটা দিয়ে তো হেভি কাজ অনেক কিছুই করতে পারবেন আপনি, অনেক কিছুই করা যাবে এটা দিয়ে, আপনার গেম টেম সবকিছুই খেলতে পারবেন, সমস্যা নেই। ভালো প্রসেসর। ম্যাকবুকের ওএস তো ওএস, আপনার সরি, কি বলতেছি আমি, ম্যাক ওএস আর কি। ঠিক আছে, একটা হচ্ছে উইন্ডোজ ওএস আর একটা হচ্ছে ম্যাক ওএস, দুইটা আলাদা। হুম, দুইটা আলাদা, দুইটা আলাদা সিস্টেমে কাজ করে। ম্যাক চালায়েন না ভাই, ম্যাক হচ্ছে বড় লোকের জিনিসপাতি। যদি আপনি বাজার ফ্রেন্ডলি ল্যাপটপ পাইতে চান তাহলে ভাই বাজার ফ্রেন্ডলি ল্যাপটপ কিনেন, ম্যাকে প্যারা। আমারও তো ম্যাক কেনার সামর্থ্য আছে, কিন্তু ম্যাক কিনি না, কারণ কি জানেন, ম্যাকে, ম্যাক কিনলে আমার এই উইন্ডোজ থেকে শুরু করে যা আছে সবকিছু প্রিমিয়াম কিনা লাগবে। ম্যাকে কিন্তু ক্র্যাক চলে না। স্পটিফাই থেকে বলেন, তারপর হচ্ছে আপনার যা মন চায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়তো বা এখন ক্র্যাক চালাতে পারতেছেন, ম্যাকে চালাতে পারবেন, আপনার কিনে চালাতে হবে, প্রিমিয়াম কিনে আইডি পাসওয়ার্ড দিয়ে চালাতে হবে। ক্র্যাক চালানো পসিবল না ম্যাকে, ম্যাক ক্র্যাক সাপোর্ট করে না। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে লাইভটা এই পর্যন্তই, ভাই অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে। যাদের সার্টিফিকেট দরকার তারা ইয়াতে নক দেন আর কি, পেজে নক দিয়ে সার্টিফিকেট কিভাবে কি দিবে সবকিছু জিজ্ঞেস করেন, তাহলেই হবে। আর কিছু না, এটাই মেইনলি আমাদের হচ্ছে এই কোর্সের লাস্ট ক্লাস।
সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সবার সাথে যদি সামনে আমি কোনো কোর্স লঞ্চ করি আবার, সেই ক্ষেত্রে হয়তো বা সবার সাথে আবার দেখা হবে। um, দ্যাট ইজ অল। আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম।